অন করে দিচ্ছি। ওকে, আপনাদের ব্যাচের নামটা এখনো ঠিক করি নাই। ব্যাচের নাম ঠিক করলে আমি এই স্লাইডের ডিজাইনটা একটু চেঞ্জ করব। ব্যাচের নামটা দিয়ে দিব ইনশাল্লাহ। বাট এনিওয়েজ, আচ্ছা আমরা শুরু করতেছি হচ্ছে চ্যাপ্টার 1। ওকে, এখন চ্যাপ্টার 1 এর নামটা হচ্ছে, বলেন কি? ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড দেয়ার মেজারমেন্ট। ওফ, আমি একটা খুবই বাজে রকমের ভুল করছি, কি জানেন? দেখেন, প্রথম দুইটা শব্দ পি আর কিউ বড় রাখছি, পরের দুইটা শব্দ টি দেয়ার এর টি আর মেজারমেন্টের এম ছোট রাখছি। এটা তো হওয়ার কথা না। সবই যখন আপনি কোনো হেডিং দিবেন, প্রত্যেকটার ক্যাপিটাল, প্রথম লেটারটা ক্যাপিটালাইজড হয়ে যাবে, কিন্তু ওই যেগুলো হচ্ছে অফ অ্যান্ড প্রিপোজিশন আছে ওইগুলোর ইয়াগুলা কি বলে, ক্যাপিটালাইজ করতে হয় না। এনিওয়েজ, ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড মেজারমেন্ট পুরাপুরি হচ্ছে আমরা বেসিক্যালি মানে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছি, এই জন্য দরকার, তাই না? ফিজিক্যাল কোয়ান্টিটি কনটেক্সটটা অনেক পরে আসে ভাই দুনিয়াতে, এত সরাসরি আসে না। সবার আগে যেই কনটেক্সটটা আসে সেটা কি? গত ক্লাসে বলছিলাম, বলেন। যখন আমি ফিজিক্যাল ওয়ার্ল্ড, কারণ আপনি যখন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্স নিয়ে আলোচনা করতেছেন, ফিজিক্স কি নিয়ে আলোচনা করবে? ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করবে। আপনি হচ্ছে গিয়ে ধরেন বাইরে বাইরে হয়েছেন, আপনার গরম লাগতেছে, কতটুকু গরম লাগতেছে এটা কিন্তু ফিজিক্স আলোচনা করবে না। ফিজিক্স আলোচনা করবে যে টেম্পারেচার কত এবং কতটুকু হিট জেনারেট হইতেছে, আপনার বডি কতটুকু হিট ছাড়তেছে, এগুলো নিয়ে ফিজিক্স আলোচনা করবে। কিন্তু আপনার কতটুকু গরম লাগতেছে, বা এই যে এসি ছেড়ে রাখছি, আপনার কতটুকু ঠান্ডা লাগতেছে, এটা নিয়ে ফিজিক্স আলোচনা করবে না। রাইট? সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আসলে আমরা কি বুঝি। দ্যাট মিনস আমি কিন্তু ধরেন এই উদাহরণ দিয়ে ফার্স্টে বুঝাই দিলাম, হোয়াট এভার উই আর ফিলিং সবকিছু ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পড়বে না। দেখেন, এরকম কিন্তু এমসিকিউ হইতে পারে। গতদিন ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম ফিজিক্যাল ওয়ার্ল্ডকে আমাদের 5টা সেন্স দিয়ে ট্রেস করা যায়। আমরা, আমাদের 5টা সেন্স কি কি? আমরা টাচ করতে পারি, আমরা দেখতে পারি, আমরা শুনতে পারি, আমরা ফিল করতে পারি এবং আমরা টেস্ট করতে পারি। রাইট? এই 5টা সেন্স দিয়ে যা যা ট্র্যাক করতে করা যায় সেটা আমরা বলবো যে রিয়েল ওয়ার্ল্ডের একটা পার্ট। বিকজ আপনি এখন এসির মধ্যে বসে আছেন, আপনার ঠান্ডা লাগতেছে, ইট ইজ আ রিয়েল এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স। রাইট? আপনি যদি বাইরে চলে যান, আপনার গরম লাগবে, দিস ইজ আ ভেরি রিয়েল এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স, এটা আপনি বানায় নিচ্ছেন না। কিন্তু এটাকে আমরা ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ধরবো। বুঝতে পারছি? বাট হোয়াট কজড দ্যাট ফিলিং, দ্য ফিলিং অফ কোল্ড, দ্য ফিলিং অফ ওয়ার্ম, এটা কেন হয়েছে, সেই কজটাকে নিয়ে আবার আলোচনা করতেছে ফিজিক্স। কজটা কি? কোথাও হিট বেশি, কোথাও হিট কম, কোথাও টেম্পারেচার বেশি, কোথাও টেম্পারেচার কম। সো আমি কি মানে আপনাকে ফ্লিপ সাইডটা বুঝাইতে পারছি? দেখেন, একটা জায়গা আলোচনা করতেছে, আরেকটা জায়গায় কিন্তু আলোচনা করতেছে না। অথচ ঘটনা কিন্তু সেম। আপনার গরম লাগছে বা ঠান্ডা লাগছে, এটার একটা পার্ট আলোচনা করছি। কোন পার্টটা? কারণ পার্টটা, কজ নিয়ে আলোচনা করছি। বাট আমরা রেজাল্টটা নিয়ে আলোচনা করছি না, বিকজ রেজাল্টটা এক এক মানুষের জন্য এক এক রকম। আপনার এখন ঠান্ডা লাগতে পারে, আমার গরম লাগছে। আমার ব্লাড প্রেশার বেশি হতে পারে, আমি মোটা মানুষ, এরকম কারণে আমার গরম লাগছে। কিন্তু আপনারা যেহেতু ছোট মানুষ, আপনাদের বয়সও কম, আপনাদের ঠান্ডা লাগছে, এরকম একটা কম্পারিজন হতে পারে। সো কার ঠান্ডা লাগছে, কার গরম লাগছে, এটা একটা সাবজেক্টিভ নোশন, নট অবজেক্টিভ। সাবজেক্টিভ এবং অবজেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনারা যখন এমসিকিউ পরীক্ষা দেন, 10টা এমসিকিউ থাকলে 10টারই অ্যান্সার সবার জন্য কি একই রকম হবে না? কারোর জন্য এ, কারোর জন্য বি, এরকম হবে। বুঝতে পারছি? মানে রাইট অ্যান্সারের কথা বলতেছি। সেগুলো হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে যেটা সবার জন্য এক, লাইক আর ইউনিভার্সাল ট্রুথ। সূর্য সবসময় কোন দিকে উঠে? ইস্ট, পূর্ব দিকে উঠে। সো এটা একটা অবজেক্টিভ ট্রুথ। কিন্তু সূর্য পূর্ব দিকে উঠছে বলে আপনার দিন ভালো যাবে না খারাপ যাবে, এটা কিন্তু অবজেক্টিভ না। এক একজন এক এক ভাবে চিন্তা করে। যদিও আমরা অ্যাজ এ মুসলিম এটা চিন্তা করতে পারি না, মানে সূর্যের সাথে আমার আসলে দিনের কোনো সম্পর্ক নাই। বাট ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, রাইট? অনেকে বলে না যে আজকে সকালবেলা আমি বাসা থেকে বের হওয়ার সময় একটা কালো বিড়াল দেখছি, আমার দিন মনে হয় কেউ বলবে ভালো যাবে, কেউ বলবে খারাপ যাবে। ইউ সি দিস পয়েন্ট অফ ভিউজ, রাইট? এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ ন্যারেশন। যেরকম আপনি যখন সাবজেক্টিভ কোন একটা কোয়েশ্চেন লিখেন, আপনার অ্যান্সার যেরকম হবে, পাশের জনের অ্যান্সার হুবহু কখনোই সেম হবে। যদি নকল করে মানে কপি করে লেখেন তাহলে ডিফারেন্ট ইস্যু। বাট একদম পারফেক্টলি নিজের মতো করে লেখেন, আপনারটা একরকম ভাবে অ্যান্সার হবে, পাশের জনেরটা অন্যরকম ভাবে অ্যান্সার হবে। এটাই হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কথার মিনিং। সো ফিজিক্স সব সময় অবজেক্টিভ ব্যাপারগুলো নিয়ে ডিল করে, যেই এক্সপিরিয়েন্স সবার জন্য একই রকম। যেমন একটা 100 ডিগ্রি বয়লিং সেলসিয়াসের বয়লিং ওয়াটারে আপনি যদি হাত দেন,
আপনার হাতও পুড়বে, আরেকজনের হাতও পুড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই পোড়ার যে পেইনটা, পোড়ার যে সেন্সেশনটা, সেটা আপনি এবং আরেকজন একই রকম ভাবে ফিল করবেন না। আম্মারা যখন রাতে এই যে এখন ইফতারের আগে দিয়ে ওই যে জিনিসপত্র ভাজেন না, ভাজা পোড়া করেন না, তারা দেখবেন খুব গরম একটা জিনিস সুন্দর করে তাওয়া থেকে আঙ্গুল দিয়ে ধরে বাটিতে রেখে ফেলতেছে। খেয়াল করছেন কখনো? আপনি এই কাজটা করতে যান, মোটামুটি ফসকে পড়ে যাবে। দ্যাট ইজ বিকজ আম্মারা অনেকদিন ধরে রান্না করতেছেন, রান্না করার জন্য এই হাতের এই 5টা আঙ্গুলের যে টিপ গুলো আছে, এগুলো প্রচন্ড হিট পেয়ে 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 এরকম অভ্যস্ত হয়ে গেছে। ওরা এখন অতটা হিট সেন্সিটিভ না, বাট আপনার যেহেতু রান্নার অভ্যাস নাই, চুলার পাশে এরকম দাঁড়ান না, দ্যাটস ওয়াই আপনার আঙ্গুলগুলো খুবই হিট সেন্সিটিভ। আমি কি মানে বুঝাতে পারছি? কিন্তু আপনার এইখানে যেরকম ফিজিক্যাল চেঞ্জ হবে 100°C টেম্পারেচারে, আপনার মায়ের আঙ্গুলও একই রকম ফিজিক্যাল চেঞ্জেস হবে, পুড়ে যাবে, বার্ন হবে। হয়তো বা কত ডিগ্রির বার্ন হবে এটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু বার্ন তো হবে। আমি কি বুঝাতে পারছি? সো কেন বার্ন হচ্ছে? বিকজ ও 100°C টেম্পারেচারের একটা অবজেক্ট, দ্যাটস ওয়াই। এইরকম কজ দেখবেন দুনিয়াতে সবগুলো ঘটনার একটা কজ এন্ড ইফেক্ট আছে। যেমন আপনারা এই মার্চ মাসে আমার কাছে পড়তে আসছেন কেন? বিকজ আপনারা এর আগে অন্য জায়গায় ছিলেন, আপনাদের ভালো লাগে না বা টাইম মিলে না বা যে কোনো কিছু একটা হয়েছে, সেই কারণ হিসেবে আপনারা আমাদের এখানে আসছেন, রাইট? সো এভরি experience has a cause and an effect. প্রত্যেকটা ঘটনার একটা কজ আছে, একটা ইফেক্ট আছে। আপনারা নিউটনস থার্ড ল মনে হয় সবাই শুনছেন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। সো অ্যাকশনটা হচ্ছে কজ আর রিঅ্যাকশনটা হচ্ছে ইফেক্ট। চিন্তা করে দেখেন, আপনি খুব জোরে দেয়ালে ঘুষি মারতেছেন, এটা হচ্ছে কজ। আপনি হাতে ব্যথা পাইছেন, সেটা হচ্ছে ইফেক্ট, রাইট? সো এই যে কজ এন্ড ইফেক্ট, এই পুরো ডুয়ালিটি, এটাকে ডুয়ালিটি এই জন্য বলছে মানে দুটো জিনিস মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে। এই পুরো জিনিসটাকে ফিজিক্সে বলে কজালিটি। কজালিটি। প্রত্যেক দুনিয়াতে যে কোনো ঘটনারই একটা কজ আছে, একটা ইফেক্ট আছে। এই টোটাল কজ এন্ড ইফেক্ট পুরাটা মিলে একটা কজালিটি। সো আপনি এখন ক্লাস করতে আসছেন কারণ আপনার ফিজিক্সের একজন টিচারের ভ্যাকেন্সি ছিল, আপনার ফিজিক্স কোথাও পড়তে হবে, দ্যাটস ওয়াই আপনি ফিজিক্স ক্লাস করতে আসছেন, রাইট? দিস ইজ দ্য কজালিটি, মানে পুরো স্টেটমেন্ট একটা কজালিটি। কজটা হচ্ছে আপনার ফিজিক্স টিচারের নিড ছিল, ইফেক্টটা হচ্ছে আপনি প্রতি বৃহস্পতিবার 10টা থেকে 12টায় ক্লাস করতে আসতেছেন। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ফিজিক্স সবসময় ইফেক্ট নিয়ে আলোচনা নাও করতে পারে, বাট ফিজিক্স কজ নিয়ে মাস্ট আলোচনা করবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ফিজিক্স শুধু ইফেক্ট নিয়ে আলোচনা করে। যেই ইফেক্ট, এখন এটাই আমাকে বুঝতে হবে কোন কজ নিয়ে ফিজিক্স আলোচনা করতে পারবে আর কোন কজ নিয়ে পারবে না। যেমন এই রুমের মধ্যে ভূত আছে, কেউ বলল, কজ কি? কারণ আমি রাতের বেলা শুনছি এই রুমের মধ্যে ওই যে স্ক্র্যাচিং সাউন্ড পাওয়া যায়। এইটা নিয়ে ফিজিক্স জীবন আলোচনা করবে? ভূত কোন অবজেক্টিভ জিনিস না। এরকম হইতেই পারে যে এই রুমের কোনো একটা, যেহেতু ওখানে ভেন্টিলেটর আছে, ওই রুম থেকে বাতাস আসে, বাতাস এসে এখানকার কোনো একটা পর্দা নাড়ায়, দ্যাটস ওয়াই স্ক্র্যাচিং সাউন্ড হইতে পারে না? সো ভূত আছে, এটাকে ফিজিক্সের মধ্যে আলোচনার মধ্যে ফেলা যাবে না। সো দিস ইজ ওয়াই কোনটাকে আমি ফিজিক্সে আলোচনা করতে পারবো আর কোনটাকে পারবো না। কয়েকদিন পর মোশন চ্যাপ্টারে বা ফোর্স চ্যাপ্টারে যখন আপনাদের কাছে অঙ্ক করতে দেওয়া হবে, সিআরডি তে কোয়েশ্চেন করবে, আপনাকে তখন অ্যানালাইসিস করতে বলবে, এটা বাইর করো ওটা বাইর করো, রাইট? আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে আপনি কোন পার্টটাতে ইকুয়েশন ফর্ম করবেন আর কোন পার্টটাতে ইকুয়েশন ফর্ম করবেন না, কোন পার্টটা কোয়েশ্চেন হুদাই দিছে। এই জন্য আপনাকে বুঝতে হবে ফিজিক্যাল ওয়ার্ল্ড কি, এই জন্য বুঝতে হবে আপনাকে মেজারমেন্ট কি। বুঝতে পারছি? নট বিকজ এগুলো পরীক্ষায় আসবে। এনিওয়েজ, এখন কথা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে কথা বলতেছিলাম আমরা, যে দুনিয়াতে ফিজিক্যাল কোয়ান্টিটি অনেক পরের ব্যাপার। আগে হচ্ছে ফিজিক্স কি নিয়ে আলোচনা করে? ফিজিক্স ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করে। ফিজিক্যাল ওয়ার্ল্ড কাকে বলবো? যা 4টা এলিমেন্ট দিয়ে মেড আপ, তাই ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমি এক কথাই বললাম, এটাকে যখন পরীক্ষা যদি কখনো আসে আপনারা আরেকটু ইলাবোরেট করবেন, ঠিক আছে? ইলাবোরেট বলতে একটা ডেফিনিশন যখন আপনি লিখবেন, মাথায় রাখবেন ডেফিনিশনের মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা ফ্যাক্টর থাকতে হয়। ডেফিনিশনের প্রথম ফ্যাক্টর যেটা লাগে সেটা হচ্ছে আপনি যাকে ডিফাইন করতেছেন তার একটা কোয়ালিটেটিভ স্টেটমেন্ট লাগে। আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ডিফাইন করতেছেন, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোয়ালিটি কি? আসমানে ভাসে না খায় না মাথায় দেয়, এই জিনিসটা আপনার ডেফিনিশনের লাইনের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে তার কোয়ালিটেটিভ একটা পরিচয়।
যেমন নাহিয়ান ভাই আজকে কি কালারের গেঞ্জি পরে আসছে? অ্যাশ কালারের গেঞ্জি পরে আসছে। দিস ইজ আ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ ইয়ার্স, যে ভাইয়া গেঞ্জি পরে আসছে, নট পাঞ্জাবি, নট শার্ট। বাট যখন আপনি বলছেন অ্যাশ কালারের গেঞ্জি, আপনি মেজার করতেছেন কালারটা অ্যাশ না ব্লু না গ্রিন। এগুলো কি হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর বেস করে মেজার হয়। এখন না জানলেও পরে জানবেন, লাইটের ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা কালারটাকে ডিফাইন করি। বুঝতে পারছি? সো এনিওয়েজ, সো এই যে আপনি যখন একটা স্টেটমেন্ট দিচ্ছেন, প্রত্যেকটা স্টেটমেন্টে আপনার একটা কোয়ালিটেটিভ পার্ট থাকে, একটা কোয়ান্টিটেটিভ পার্ট থাকে। আপনার ক্লাসে আসতে আজকে লেট হয়েছে কেন? ভাইয়া জ্যামে পড়ছিলাম। কোথায় জ্যামে পড়ছিলেন? ভাইয়া মালিবাগ রেলগেটে জ্যামে পড়ছিলাম। কথার কথা, এই যে মালিবাগ রেলগেট, দিস ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার। মালিবাগ রেলগেট বলছেন আর আমি মাথায় বুঝে গেছি যে আসলে হ্যাঁ এই জায়গায় তো জ্যাম থাকে, রাইট? আর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হচ্ছে আপনি আমাকে বলছেন ভাই জ্যামে পড়ছিলাম, দ্যাটস ওয়াই লেট হয়েছিল। আপনি অনেক কারণে লেট করতে পারেন, আপনি ঘুম থেকে লেট করে উঠছেন, বা বাসায় কেউ অসুস্থ ছিল, হাবি যাবি। বুঝতে পারছেন? প্রত্যেকটা স্টেটমেন্টের এরকম একটা কোয়ালিটেটিভ পার্ট থাকে, একটা কোয়ান্টিটেটিভ পার্ট থাকে। সো পারফেক্ট ডেফিনেশন হওয়ার জন্য আপনার একটা কোয়ালিটেটিভ লাইন লাগবে, একটা কোয়ান্টিটেটিভ লাইন লাগবে, আর একটা এক্সাম্পল লাগবে। আপনি যা ডিফাইন করতেছেন, আপনি যদি এক্সাম্পল না দেন, তাহলে আসলে ডিফিনিশনটা ক্লিয়ার হইলো না। সো কয়টা জিনিস লাগতেছে আমার? তিনটা মাস্ট। একটা কোয়ালিটেটিভ স্টেটমেন্ট, একটা কোয়ান্টিটেটিভ স্টেটমেন্ট, আর একটা এক্সাম্পল। আর পাঁচটা ম্যাক্সিমাম কেন বললাম? সব ক্ষেত্রে লাস্টের যে দুইটা কথা বলবো সেই দুইটা অ্যাপ্লিকেবল না। এই দুইটা এক্সাম্পলের আগে আসবে, কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল না। যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই দুইটা এক্সাম্পল, এই দুইটা জিনিস অ্যাপ্লিকেবল না। একটা হচ্ছে ইকুয়েশন যদি থাকে, যেমন ভেলোসিটি, ইট ইজ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, ইকুয়েশন আছে। সো ভেলোসিটি ডেফিনেশনের মধ্যে আমার ইকুয়েশন রাখতে হবে, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো ইকুয়েশন নাই, আমি এখানে চাইলেও ইকুয়েশন রাখতে পারবো না। বুঝতে পেরেছি? এবং দ্বিতীয়ত যে ফ্যাক্টরটা লাগবে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো ইউনিট নাই, কোনো ডাইমেনশন নাই, আছে না। সো ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডেফিনেশনের ক্ষেত্রে আমার এই দুটো জিনিস থাকবে না। কিন্তু ভেলোসিটির মধ্যে মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই ইউনিট বলতে হবে, কারণ আপনি ডিফাইন করতেছেন ভাই, আমাকে আপনার বলে দিতে হবে যে কি কি জিনিস দরকার এই পুরো ব্যাপারটাকে বোঝার জন্য। ঠিক আছে? এনিওয়েজ, ফিজিক্যাল ওয়ার্ল্ড কাকে বলবো? এক লাইনে যদি বলতে চাই, বলবো চারটা এলিমেন্ট দিয়ে মেড আপ এনিথিং ইজ আ ফিজিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে? সো আমরা মোটা দাগে বলতে পারি ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট কয়টা? চারটা। কি কি এলিমেন্ট? ইয়েস, একটা হচ্ছে স্পেস, দ্বিতীয়ত হচ্ছে টাইম, তিন নাম্বার হচ্ছে ম্যাটার, এন্ড চার নাম্বার হচ্ছে এনার্জি। একটু চিন্তা করে দেখেন আশেপাশে আপনারা যাই দেখতেছেন সবই কি স্পেস। সেই স্পেস একটা নির্দিষ্ট টাইম ধরে এক্সিস্ট করতেছে, টাইম ডিউরেশন আছে ওর এক্সিস্টেন্সে, এবং সেই স্পেসে কোনো না কোনো অবজেক্ট আছে যেটাকে আপনি ম্যাটার বলছেন। এবং সেই ম্যাটার যেহেতু ওখানে আছে, ন্যাচারাল স্টেটে থাকলে তার পোটেনশিয়াল এনার্জি আছে, ন্যাচারাল স্টেটে না থাকলে তার ডিফারেন্ট কোনো এনার্জি আছে, সেটা কাইনেটিক হতে পারে, সেটা ইলেকট্রিক হতে পারে, বাট এনার্জি ইন সাম ওয়ে অর আদার আছে, রাইট? এবং আইনস্টাইনস বিখ্যাত ফর্মুলা E ইজ ইকুয়ালস টু mc স্কয়ার, সবাই শুনেছি এই কথাটা, যেখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যাস এবং এনার্জি একটা আরেকটাতে কনভার্ট হইতে পারে। দ্যাট মিন্স যার ম্যাস আছে তার মধ্যে এনার্জি আছে। আপনি সিম্পলি চিন্তা করে দেখেন, আমার হাতে যে এই যে অ্যাপল পেন্সিলটা আছে, এইটার ভেতরে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আছে না? এবং সেই অ্যাট্রাকশন ফোর্সের জন্য এর পার্টিকেল গুলো একটা নির্দিষ্ট জায়গায় দ্বারা কাঁপতেছে না? সো ওর মধ্যে অ্যাটলিস্ট ভাইব্রেশন এনার্জি তো আছে, আছে না? যে কোনো মাস তার মধ্যে অবশ্যই এনার্জি আছে, ম্যাটার আছে মানেই এনার্জি আছে। সো এই চারটা এলিমেন্টকে আপনি কখনো সেপারেট করতে পারবেন না। এই চারটা এলিমেন্ট সব সময় সাইমultaneously প্রেজেন্ট। ঠিক আছে? এরকমও কোয়েশ্চেন এমসিকিউতে আসতে পারে, বা ধরেন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে, যে আসলে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এমসিকিউতে আসতে পারে যে হাউ আর দি এলিমেন্টস অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড প্রেজেন্ট সাইমultaneously, discretely, blah and blah। অবশ্যই সাইমultaneously অ্যান্সার হবে। বুঝতে পারছি? কারণ আপনি কোনোভাবেই এই চারটা এলিমেন্টকে আলাদা করতে পারেন না। বুঝতে পেরেছি? দিস ইজ ওয়াই আপনারা যখন ফার্দার কোনো ফোর্স ক্যালকুলেশন করার বা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করার অঙ্ক করবেন, আপনাকে মাথায় রাখতে হবে এই চারটা এলিমেন্টের রিলেটেড যে কোনো কিছু আমার এই অঙ্কের আলোচনায় আসতে হবে। না কাউকে বাদ দিতে পারবো, না কাউকে ছেড়ে কথা বলতে পারবো। বললেই আমার ইকুয়েশন ফরমেশন ভুল হবে, অঙ্ক ভুল হবে। বুঝতে পারছি? এনিওয়েজ, সো দে এক্সিস্ট সাইমultaneously, অবভিয়াসলি। ঠিক আছে? ভেরি গুড। এখন ফিজিক্যাল ওয়ার্ল্ডের এই যে চারটা এলিমেন্ট আমাদের কাছে দেওয়া আছে,
এই চারটা এলিমেন্ট বসে নাই, কন্টিনিউয়াসলি একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। যেমন আজকে সকালবেলা 10টা থেকে এই ক্লাসটা শুরু হয়েছে, একটা টাইম ডিউরেশন। কোথায় ক্লাস শুরু হয়েছে? শাহজাহানপুরের 618 নম্বর বিল্ডিং এর দোতলায় 4 নম্বর ক্লাসরুমে। একটা স্পেস, একটা স্পেসিফিক স্পেস। দুনিয়ার সব জায়গায় কিন্তু এই ক্লাস হচ্ছে না, রাইট? একটা টাইম ডিউরেশনে একটা স্পেসে ক্লাস হচ্ছে, এবং ক্লাস কারা করছি? আমরা, ডিফারেন্ট ম্যাটার্স, রাইট? আমরা সবাই তো ম্যাটার, তাই না? অপদার্থ তো কেউ না। বাট টিচাররা অস্বীকার করবে, আমাদেরকে সবাইকে অপদার্থ বলবে, ইনক্লুডিং মি, বিকজ আমারও টিচার ছিলেন, রাইট? সো উই আর অল ম্যাটার্স। এবং আমরা এই যে ক্লাস করছি এর জন্য বিশাল এনার্জি এখানে খরচ হচ্ছে। লাইট এনার্জি আছে, সাউন্ড এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি চলছে, আমাদের নিজেদের বডির কেমিক্যাল এনার্জি ওয়েস্ট হচ্ছে বলবো না, বাট মানে at the expense of all these energies এই পুরো ঘটনাটা ঘটতেছে, রাইট? রাইট? সো এটা কি একটা ইভেন্ট না? এটাকে আমরা একটা ইভেন্ট চিন্তা করতে পারি না? এবং আবার একটা জিনিস দেখেন, এই ইভেন্টের মধ্যে আরেকটা ইভেন্ট হচ্ছে, একটা এরকম মুখা বা কভারিং এই টেবিলের উপর বসে আছে, এটা একটা ইভেন্ট। একটা রিমোট বসে আছে, দ্যাটস অ্যানাদার ইভেন্ট। ও লাইট প্রজেক্ট করতেছে এই বোর্ডের উপর, এটা আরেকটা ইভেন্ট, এন্ড সো অন। ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরতেছে, দ্যাটস অ্যানাদার ইভেন্ট। এবং ওই ঘড়িতে একটা টিক টিক, এই ঘড়িতে আরেকটা টিক টিক। দুইটা যদিও একই জিনিস, একই টাইম বলতেছে, বাট দুই ইভেন্ট, দুই ম্যাটার, এবং স্পেসও ভিন্ন। হয়তো টাইম দুইজন শেয়ার করতেছে, কিন্তু ম্যাটার ভিন্ন, স্পেস ভিন্ন, এনার্জির সোর্স ভিন্ন, রাইট? আমি বুঝাইতে পারছি? সো এরকম অনেকগুলো কি হইতেছে, ইভেন্ট হইতেছে। সো তাহলে ইভেন্ট কি? ইভেন্ট হইতেছে এই যে চারজন আছে, এই চারজনের আল্লাহর দুনিয়ার যত রকম ইন্টারাকশন আছে, অল interactions between four elements of the physical world are events. বুঝাইতে পেরেছি? আপনাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এই জিনিসপত্রগুলো জানি বুঝি, তাও কেন কথাবার্তা বলতেছি? দেয়ার ইজ এ রিজন অফ ইট, ঠিক আছে? একটু আমাকে সময় দেন, আমি আসলে ওই 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 জায়গাতে যাব যে কেন আসলে আমরা এইগুলোকে এভাবে এক্সপ্লেইন করে পড়ছি। এনিওয়েজ, এখন আপনারা সামনে বোধহয় ফিজিক্স বইটা সবারই আছে কম বেশি, রাইট? দেখেন ফার্স্ট প্যারাতে ফিজিক্সের একটা ডেফিনেশন লেখা আছে। হোয়াট ইজ ফিজিক্স? ওই 1.1 এ দেখেন, generally we can say that the branch of science that tries to understand matter and energy and the interaction between them is called physics. বলছে না? আমরা কি এইখানে ম্যাটার এবং এনার্জির পাশাপাশি স্পেস এবং টাইমকেও অ্যাড করে ফেলতে পারি না? কারণ ম্যাটার এবং এনার্জি যে ইন্টারঅ্যাক্ট করতেছে, নিশ্চয়ই কোনো না কোনো স্পেসে ইন্টারঅ্যাক্ট করতেছে, কোনো না কোনো টাইম ডিউরেশনে ইন্টারঅ্যাক্ট করতেছে, রাইট? সো ফিজিক্সের ডেফিনেশনে আমরা তাহলে এইরকম একটা মানে দুইটা আরো অ্যাডেড ইনফরমেশন ঢুকাই ফেলতে পারি বইয়ের সাথে। সেটা হচ্ছে we can মানে the branch of science that tries to understand space, time, matter and energy and the interaction among them. দুইজন হইলে বিটুইন হয়, দুইয়ের অধিক হলে কি হয়ে যায়? অ্যামাং হয়। ইংলিশে পড়ে আসছে নিশ্চয়ই, রাইট? সো এখানে এইটুকু অ্যাড করলে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন অফ ফিজিক্স হয়ে যায় না? না, কেটে দেওয়ার কথা না ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ আপনি ফিজিক্সকে পার্সপেক্টিভ দিয়ে এক্সপ্লেইন করছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। দেখেন ফিজিক্সের ডেফিনিশনের মধ্যে আপনাকে আরো কিছু জিনিস লিখতে হবে, ওগুলো আমরা আস্তে আস্তে যাব, মানে যখন ওই টপিকটা পারবো তখন আমি আরো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে মানে 1 নম্বরের ডেফিনিশনের জন্য আমরা শুধুমাত্র এক লাইন অ্যান্সার লিখে দিয়ে আসবো, এটা করবো না ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট 2টা বা 3টা লাইন লিখবো, যেন যাকে ডিফাইন করছি তার সম্পূর্ণ এসেন্সটা আমরা কভার করতে পারি। কারণ দেখেন, কোন কোন টিচার একভাবে পছন্দ করেন, আরেকজন টিচার একভাবে পছন্দ করেন। স্মার্টার ওয়ে হবে এমন ভাবে লিখতে, আপনি তো জানেন না যে কোন টিচারের কাছে খাতা যাবে, রাইট? স্কুলের কথা বাদ দেন, এসএসসির কথা চিন্তা করেন, আপনি তো জানেন না কোন টিচারের কাছে খাতা যাবে। আপনি এমন ভাবে ডেফিনেশন লিখবেন বা খাতায় লিখবেন যেন সবার কাছে ওইটা একসেপ্টেড হয়, রাইট? সো ওই জন্য 2-1টা লাইন বাড়ায় রাখাটা ইটস আ স্মার্টার।
কষ্টটা বেশি হবে ভাই, স্বীকার করি। ওই জন্যই আপনার কষ্ট যেন কষ্ট মনে না হয়, প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট করবেন আমার জন্য। অ্যাসাইনমেন্ট করতে কি বাসায় প্রচুর লেখা হবে, লিখতে গেলে দেখবেন আপনার হাতের লেখা স্পিড বাড়বে। আমাদের পরীক্ষায় গিয়ে সমস্যা হয় এই কারণে, হাতের লেখা স্পিড কম থাকে। হাতের লেখা স্পিড কম থাকে কারণ আপনারা সারা বছর ম্যাক্সিমাম টাইম পড়েন, লিখার জায়গাটা কম থাকে। আমি ওই জায়গাটাকে রিজলভ করবো ইনশাল্লাহ। ওই যে পরীক্ষা নিব প্লাস অ্যাসাইনমেন্ট করবেন, একটু প্লিজ কষ্ট করে অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দিয়েন, ঠিক আছে? যাই লিখতে বুঝতে পারেন, কোনো সমস্যা নাই, জাজ করবো না আমি ইনশাল্লাহ। এনিওয়েজ, সো ইভেন্ট কাকে বলতেছি? যত রকম ইন্টারাকশন হয় কার মধ্যে? ফিজিক্যাল ওয়ার্ল্ডের চারটা এলিমেন্ট, স্পেস, টাইম, ম্যাটার এবং এনার্জি, এই সবগুলো ইন্টারাকশন হচ্ছে এক একটা ইভেন্ট বা এক একটা ফেনোমেনন, ঠিক আছে? এখন দেখেন, আল্লাহর দুনিয়ায় এরকম তো অসংখ্য কোটি কোটি ইভেন্ট হইতেছে, রাইট? ইভেন্টস গুলা হইতেছে কিন্তু এগুলা মিনিংলেস যদি না কোনো একজন অবজারভার থাকে সেই ইভেন্টটাকে অবজার্ভ করার জন্য। সো ফিজিক্সে অবজারভারের একটা কি বলবো, মানে খুব বড় রোল আছে, কথা আছে। অবজারভার বলতে আমরা কি বুঝি? রক্ত মাংসের মানুষ, রাইট? মানে কোনো মানুষ দেখতেছে এরকম চিন্তা করা হয় না অবজারভার বললেই? ফিজিক্স অবজারভার বলতে কখনোই শুধু একজন মানুষকে বোঝে না। অবজারভার ফিজিক্সে কেউ যে কেউ হইতে পারে, একটা ক্যামেরা হইতে পারে, একটা সেন্সর হইতে পারে। সোজা কথা, অবজারভারের একটা ইউনিক কোয়ালিটি আছে যেই কারণে সে অবজারভার। সেই কোয়ালিটি হচ্ছে দে ক্যান মেজার, they can measure or they understand measurement। একটা জিনিস দেখেন, মনে করেন এই ক্লাসে আপনাদের আম্মুরা নাই, এখানে ধরেন একটা সিসি ক্যামেরা লাগাই দিলাম, আম্মুরা পাশে বা বাসায় বসে সিসি ক্যামেরা দেখতেছে যে আপনারা কি করতেছেন, রাইট? আম্মু দেখতেছে, বাট আম্মু দেখার আগে সিসি ক্যামেরা দেখছে না, ক্যামেরা আপনাকে ট্রেস করছে না। ক্যামেরা আপনাকে ট্রেস করে আপনি কতক্ষণ সময় এখানে ক্লাস করছেন, ক্লাসের মধ্যে কি করছেন, এটা ট্রেস করে ইনফরমেশনটা সেভ করছে। দ্যাটস হাউ আপনার মা কিছুক্ষণ পরে ওই ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারছে, রাইট? সো এখানে অবজারভার কি আপনার মা আগে নাকি সিসি ক্যামেরা আগে? সো সিসি ক্যামেরা ইজ অলসো অ্যান অবজারভার। তারপর অনেকগুলো হসপিটালে প্লাস সুপার শপে দেখবেন কিছু অটোমেটিক ডোরস আছে, আপনি যাচ্ছেন ডোর অটোমেটিক খুলে যাচ্ছে, আপনি আবার ওই একটা থ্রেশহোল্ড ক্রস করছেন, ডোর আবার অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে, রাইট? ওখানে নিশ্চয়ই একটা সেন্সর লাগানো আছে, যেই সেন্সর আপনার প্রেজেন্স মেজার করতে পারছে, কতটুকু দূরে আছেন, তারপর সেই অনুযায়ী সে ডিসিশন নিছে খুলবো নাকি বন্ধ হবো, রাইট? ও একটা অবজারভার, বুঝতে পারছি? সো আমরা বলতে পারি অবজারভার আর কারা অবজারভার? Observers are entities that can measure or understand measurement। এক কথাই বলছি, এটা ডিটেইল সংজ্ঞা আমি আপনাদেরকে পরে এক সময় লিখে দিব। পরে বলতে মানে ক্লাসে না, উইথ আ হ্যান্ড আউট অর ফেসবুক পোস্ট অর সামথিং আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো অবজারভার কারা? সে সকল এন্টিটি যারা ইনফরমেশন মেজার করতে পারে বা ইনফরমেশন মেজারমেন্ট নিয়ে আইডিয়া রাখে, বুঝতে পারছি? ভেরি গুড। এখন তাহলে কি হইতেছে দুনিয়াতে? দুনিয়াতে একটার পর একটা ইভেন্ট ঘটতেছে, কোনো একজন অবজারভার আসছে, যে অবজারভার একটা সার্টেন ইভেন্ট নিয়ে অবসেসড, সে ওই ইভেন্টটাকে দেখতেছে, দেখার পর ইভেন্টের রিলেটেড যত রকমের মেজারমেন্ট সে করতে পারে সে মেজারমেন্ট করতেছে। এখন আপনি নর্মাল একটা জিনিস দেখেন, এই মেজারমেন্টের নেসেসিটিটা আসলে কোত্থেকে আসতেছে, সেই ফ্লো চার্টটা যদি আমরা বুঝাই, আগে কি হইতেছে? আগে একটা ইভেন্ট হইতেছে, চিন্তা করে দেখেন দুনিয়ার পার্সপেক্টিভ থেকে, আগে একটা ইভেন্ট হয়েছে, ধর বিগ ব্যাং হয়েছে, ইটস অ্যান ইভেন্ট। বা কোনো জায়গায় একটা আর্থকুয়েক হয়েছে, ইটস অ্যান ইভেন্ট, তাই না? আর্থকুয়েক হয়েছে মানে কি আপনি প্রথমেই বুঝতে পারবেন আর্থকুয়েক হয়েছে? অনেক সময় এরকম মানে যেমন রোজা রাখতে হঠাৎ শরীর কেঁপে ওঠে না, তখন মনে হয় যে ভূমিকম্প হয়েছে। তো আপনি একটা ভাইব্রেশন ফিল করছেন, আর্থকুয়েক হয়েছে, দ্যাটস নট অ্যান ইভেন্ট, আপনি একটা ভাইব্রেশন ফিল করছেন, দ্যাটস অ্যান ইভেন্ট। সেই ইভেন্টটাকে কেউ না কেউ অবজার্ভ করছে, একজন অবজারভার অবজার্ভ করছে, রাইট? অবজার্ভ করার পর সে কি করে জানেন? সে কোয়েশ্চেন আস্ক করে, এই ভাই তুই কি বুঝছিস যে কাঁপছে? এরকম করি না আমরা? আম্মুকে জিজ্ঞেস করি, আব্বুকে জিজ্ঞেস করি, ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, বা আর কেউ না থাকলে পানির বোতলের দিকে তাকাই, হয়েছে না এরকম? সো দিস আর আস্কিং কোয়েশ্চেন্স, ইউ আর আস্কিং কোয়েশ্চেন্স, তাই না? এখন এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার জন্য আপনার কি লাগবে? ব্যাকগ্রাউন্ড রিসার্চ লাগবে,
মানে আপনি ধরেন আমাকে কোয়েশ্চেন করছেন, ভাই আপনি কি কাঁপাকাঁপি ফিল করছেন, আমি তখন কি চিন্তা করবো না ঠিক আছে আমি কি একটু কাঁপাকাঁপি ফিল করছি কিনা, দিস ইজ আ পার্ট অফ আ ব্যাকগ্রাউন্ড রিসার্চ, এটা একটা সিলি ব্যাকগ্রাউন্ড রিসার্চ। আর যদি ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আচ্ছা ভাইয়া সূর্য কেন পূর্ব দিকে উঠে, আমাকে ধরেন একটু ডিপ ব্যাকগ্রাউন্ড রিসার্চে যেতে হবে, যে আসলে এই কারণ মানে পৃথিবী এমন ভাবে ঘুরতেছে যেন সূর্যের ইস্ট ফেস মানে ইস্ট লোকেশন থেকে ফার্স্ট সূর্যকে পৃথিবী ক্রস করতেছে, দ্যাটস ওয়াই সূর্য পূর্ব দিকে উঠে এন্ড পশ্চিম দিকে অস্ত যায়, দ্যাটস হাউ দা হোল সেলেস্টিয়াল বডিজ মুভ। এটা একটু ডিপার রিসার্চ না? সো হোয়াট এভার ইউ ডু, তুমি কিছু একটা দেখছো, ইভেন্ট ঘটছে, ওটাকে একজন অবজারভার দেখছে, তারপর কি হয় একটা কোয়েশ্চেন, একটা বা মাল্টিপল কোয়েশ্চেন করা হয়, আর সেই কোয়েশ্চেন আনসারের জন্য আমাদের কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিসার্চ বা ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হয়। আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছেন, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করলে ডেফিনেটলি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। অ্যান্সার পাওয়ার পরপরই আপনি একটা প্রেডিকশন করেন যে আচ্ছা তারপরে এই ব্যাপারটা এরকম। যেমন নাহিয়ান ভাইয়া আজকে সকালবেলা ক্লাস 10টার সময় শুরু করছে, আপনি একটা এরকম চিন্তা করতে পারেন তার মানে নাহিয়ান ভাইয়া খুব পাংচুয়াল। আপনি তো শিওর না, আপনি ফার্স্ট আমার ক্লাস করছেন আজকে, আপনি কি শিওর যে আমি খুব পাংচুয়াল? আপনি জাস্ট আজকের ইনফরমেশনটা পাইছেন যে আজকে ভাইয়া ক্লাস মানে একদম 10টার সময় ঢুকে দেখি ভাইয়া ক্লাসে বসে আছে, বাট প্রতিদিন নাও হতে পারে। সো আপনি একটা ধারণা করছেন, একটা কনসেপ্ট মাথায় নিছেন, যেই কনসেপ্ট আপনি চাইলে ফার্দার টেস্ট করতে পারবেন। আপনি পরের দিন ক্লাসে আসবেন, তারপরের দিন ক্লাসে আসবেন, বা আপনারা আমাকে টেস্ট করার জন্যই একদিন সকাল 11টার সময় ক্লাস দিয়ে রাখছেন, যেদিন আপনার ক্লাস থাকার কথা না, জাস্ট টু সি আপনি টেস্ট করতে পারবেন যে আমি পাংচুয়াল নাকি পাংচুয়াল না, রাইট? সো এই যে আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চ করার পরে টেস্ট করা যায় এরকম একটা কনসেপ্ট, একটা চিন্তা, একটা ধারণা বাইর করছেন না, এইটাকে আমরা ফিজিক্সে বলি হচ্ছে হাইপোথেসিস। Hypothesis is a predictable and predictable prediction that is testable or experimentable. বুঝতে পারছি? ওকে, সো আপনারা হাইপোথেসিস করছেন, রাইট? হাইপোথেসিস করার পরে এবার আপনার কাজ হচ্ছে ভাই এক্সপেরিমেন্ট করা, ভাইয়া কি আসলে টাইম মেনটেন করে কিনা। প্রতিদিন ক্লাসে আসবেন, আজকে আপনারা দেখছেন ভাইয়া 10টার সময় 10টার আগে এসে বসে আছে, আপনারা তাহলে আগের দিন কি করবেন, 10টা বাজার 5 মিনিট আগে আসবেন, দেখবেন যে ভাইয়া কি আসে নাকি আসে না, মানে দিস ইজ ইয়োর এক্সপেরিমেন্টেশন। তারপর আপনি একদিন ভাইয়া আমরা আজকে 11টার সময় ক্লাস করবো বা কালকে 11টার সময় ক্লাস করবো, চলে আইসেন, আপনারা কি আসেন নাই, প্র্যাঙ্ক করছেন আমার উপরে, বাট ধরেন ভিডিওতে তো সিসি ক্যামেরা আছে, রাইট, দেখতে পারবেন। সো দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট দ্যাট ইউ ডু। সো হাইপোথেসিস করার পরপরই শেষ না, হোয়াট ইউ ডু ইজ ইউ ডু অ্যান এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্ট করার জন্যই আপনার মেজারমেন্টের নেসেসিটি আসছে। আপনি এমনি এমনি মেজার করা শুরু করেন না, আপনি এতক্ষণ পর্যন্ত মেজারমেন্টের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন না, করছেন? আপনি এতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন করছেন, ব্যাকগ্রাউন্ড স্টাডি করছেন, আপনি থিওরিটিক্যাল জিনিসপত্র ঘাটাইছেন, তাই না? এইবার যখন আপনি এক্সপেরিমেন্ট করছেন, আপনার তো ডেটা লাগবে, ডেটা লাগবে না আপনার নিজের এই হাইপোথেসিসকে সাপোর্ট করার জন্য। তো হাইপোথেসিসটাকে কারেক্ট করার নেসেসিটি হিসেবে আমরা মেজারমেন্টটাকে পাইতেছি যখন আমরা এক্সপেরিমেন্ট করি। সো এক্সপেরিমেন্টেশন করতেছেন এন্ড মেজারমেন্ট করতেছেন। সো মেজারমেন্ট আর এক্সপেরিমেন্টেশন করার পর আপনার কাছে কি অনেকগুলা ডেটা শিট আছে, ডেটা আছে না এবার, যে নাহিয়ান ভাইয়া মার্চের 6 তারিখে একভাবে আসছে, মার্চের 11 তারিখে আরেকভাবে আসছে, মার্চের 18 তারিখে আরেকভাবে আসছে, এগুলো কি ডেটা নিছেন না? সো আপনি এক্সপেরিমেন্ট করার পরই আপনি যেটা করতেছেন, প্রথমে আপনি ডেটা কালেক্ট করেন অ্যান্ড তারপর অনেকগুলা ডেটা হওয়ার পর আপনারা সেটাকে অ্যানালাইসিস করেন। বুঝতে পারছি? এটা কিন্তু দেখেন শুধুমাত্র ফিজিক্সের জন্য না, ডে টু ডে লাইফে আপনি এটাই করেন। বাজারে যায় আপনি আজকে বেগুন কিনতে যান, আপনার একজন বেগুনের দাম বলছে, আপনার কাছে মনে হচ্ছে লোকটা বেশি দাম বলছে, এটা আপনি হাইপোথেসিস করছেন। আপনি তখন কি করেন, বাম্মুরা কি করে, পরে পাশের দোকানে গিয়ে বেগুনের দাম জিজ্ঞেস করে, তার পাশের দোকানে বেগুনের দাম জিজ্ঞেস করে, তারপর যখন 3টা দোকান ঘুরে দেখছে না দাম তো একই রকম আছে, তখন আম্মারা হয় আগের দোকানে চলে যায়, প্রথম দোকান থেকে কিনে, আর নাহলে অনেক দূরে চলে আসছি এখান থেকে কিনে ফেলি। এর সবখানে এই একই প্রসেস ফলো হচ্ছে।
ঠিক আছে? ইনফ্যাক্ট আপনি যখন ঈদের দিন বা ঈদের আগে ড্রেস কিনতে যাবেন বা ঈদের দিন আপনি সকালবেলা কোন ড্রেসটা পরবেন, ওইখানে আপনি হাইপোথিসিস করেন এখন মনে হয় এই ড্রেসটা পরলে আমার ভালো লাগবে। আপনি ট্রায়াল দেন, ট্রায়াল দিয়ে ভালো লাগছে না, আরেকটা ড্রেস। রাইট? উই ডু দিস। সো দিস ইজ আ হিউম্যান ট্রেট। আচ্ছা, দেখেন আমি কিন্তু নতুন কিছু পড়াইতেছি না, যা আমরা করি তাই পড়াইতেছি। এনিওয়েজ, সো ডেটা কালেকশন এবং অ্যানালাইসিস করেন, করার পর আপনারা যে জিনিসটা করেন সেটা হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড কনক্লুশন। যে হ্যাঁ ঠিক আছে, বেগুনের দাম বাড়ছে বা কমছে, বা হ্যাঁ আমাকে এই ড্রেসটাতে ভালো লাগছে অথবা ভালো লাগে নাই। রাইট? এরপর আপনারা যান সেটা কমিউনিকেট করতে, যে হ্যাঁ ভাই বেগুনের দাম ঠিকই আছে, আপনি ঠিকই বলছেন, আমার 1 কেজি বেগুন দেন, 2 কেজি বেগুন দেন, বা সামথিং লাইক দিস। রাইট? এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা স্টেপস, দিজ আর কল্ড 9 steps of the scientific method or scientific process. Scientific method or process. কেউ কেউ এই 9টা স্টেপকে 7টা স্টেপ বানায় ফেলে। কিভাবে? দেখেন, এই হাইপোথিসিস আর এক্সপেরিমেন্টকে অনেকে একসাথে করে ফেলে, অনেকে এক্সপেরিমেন্ট আর ডাটা কালেকশনকে একসাথে করে ফেলে। মানে এটা করা যায় চাইলে, এটা কে কোন পার্সপেক্টিভ থেকে আসতেছে তার উপর বেস করে। আবার অনেকে আছে এই যে ভেরিফিকেশন, কনক্লুশন আর কমিউনিকেশন, এটাকে একটা স্টেপ বলতে চায়। তো আপনি যদি এখানে দুজনকে একজন বানায় ফেলেন, দুজনকে একজন বানায় ফেলার পর 2টা কমে গেল না, 9 থেকে 7টা হয়ে গেল। তো এরকম ভ্যারি করে, বাট ওভারঅল মানে আমার কাছে মনে হয় এই 9টা স্টেপ হওয়া উচিত। প্রত্যেকটা স্টেপকে আমার একটু আলাদা করে বোঝানোটা ভালো লাগে। ঠিক আছে? সো সায়েন্টিফিক প্রসেস কি? সায়েন্টিফিক প্রসেস হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়ে অফ স্টাডিং সামথিং, যেখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা ফ্রেমওয়ার্ক ফলো করে তারপর ডিসিশন নিব, তার আগে না, যেটা আমরা ডে টু ডে লাইফে করেই থাকি। আর এই সায়েন্টিফিক প্রসেসের মিড পয়েন্টে গিয়ে আমাদের মেজারমেন্ট নামক এই আল্লাহর বান্দাকে দরকার হয়। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এরপর তাহলে প্রশ্ন আসে যে মেজারমেন্ট কি? বলেন মেজারমেন্ট কি? হোয়াট ইজ মেজারমেন্ট? আরে মাথায় যেটা সেটাই বলেন না। যা মেজার কর, বাট এটাই তো মানে যা মাপা যায় ওটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মেজার করি, রাইট? তো হোয়াট ইজ মেজারমেন্ট? আপনি যখন মেজারমেন্ট করেন আপনি কি করেন সেটা বলেন একটু। এক্স্যাক্টলি, কোনো কিছু কম্পেয়ার করেন। আপনি একটা স্কেল নেন, স্কেল নিয়ে কারো লেন্থ জানেন না, আপনি তখন ওই স্কেলটা লেন্থের সাথে ধরেন, কম্পেয়ার করেন, করেন না? এখন আপনি যার লেন্থ মাপতে চাইতেছেন, আপনি ওর লেন্থ কেন মাপতে চাইতেছেন? তো ইন দ্য ফার্স্ট প্লেস আপনি ওর লেন্থ জানেন না। আপনি যদি ওর লেন্থ জানতেন, আপনি তাহলে ওর লেন্থ আপনি চাইতেন না, চাইতেন না। তো আমি কি তাহলে বলতে পারি যে মেজারমেন্ট ইজ আ প্রসেস অফ ডিটারমাইনিং অর ডিটেক্টিং, অনেক কিছু ইউজ করা যায়, প্রসেস অফ ডিটারমাইনিং অ্যান unknown physical quantity by comparing it with a standard or unit or a known quantity. Make sense? সিলমুন, মেক সেন্স? আপু আপনার নাম জানি কি বলছিলেন? নুসরাত। ডাজ ইট মেক সেন্স? কোনো কোয়েশ্চেন আছে? প্রিয়ন্তি? ওকে। তারপর আনুষ্কা। আপু আপনার নামটা কি? ফারিয়া। বুঝেছেন? ওকে আপু। তেহজিব, তেহজিব, রাইট? বুঝেছেন? অর্থি? কোনো কনফিউশন আছে? বোর লাগছে?
একটু স্লো আগাচ্ছি, একটু স্লো আগাবো, ঠিক আছে? প্রথম আমার সাথে আপনারা একটু অভ্যস্ত হন, আমিও আপনার সাথে অভ্যস্ত হই, আস্তে আস্তে পেসটা বাড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ, ও আরেকটা কথা, আমরা যদিও ঠিক আছে সপ্তাহে একটা করে ক্লাস 2 ঘন্টার করব, কিন্তু যেহেতু রোজার মাস, আপনাদের স্কুল বন্ধ, আপনারা একটু বাসায় গার্ডিয়ানদের সাথে এবং নিজেরা কথাবার্তা বলে দেখেন যে এক্সট্রা আরো 2-1টা দিন ক্লাস করা যায় কিনা। ওগুলো 2 ঘন্টার করেই নিব আমি, তাতে করে সিলেবাসটা আমি একটু তাড়াতাড়ি আগাতে পারবো, কারণ রোজার মাসে স্কুল বন্ধ আছে, হাতে সময় আছে, এবং এটা এসএসসি পরীক্ষার বন্ধের মধ্যে আমি চেষ্টা করবো কাজে লাগানোর জন্য। কারণ আমার টার্গেটটা হচ্ছে এসএসসি পরীক্ষার মধ্যে, যে বললাম তো আপনাদের চ্যাপ্টার 3 পর্যন্ত অ্যাটলিস্ট টান দিয়ে শেষ করে ফেলতে, চ্যাপ্টার 4-এ চলে যেতে এসএসসি পরীক্ষার মধ্যে। এনিওয়েজ, আচ্ছা, এখন এই যে লাইনটা লিখলাম এটা হচ্ছে মেজারমেন্টের একটা কোয়ালিটেটিভ লাইন। আমরা একটা মেজারমেন্টের ইকুয়েশনও দিতে পারি, কারণ আপনারা যখন মেজারমেন্ট করেন খেয়াল করে দেখবেন যে কোনো মেজারমেন্টের 2টা পার্ট আছে। আপনি যখন বলেন এই কলমের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার, 2টা পার্ট না? একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে সেন্টিমিটার, তাই না? যদি আপনি একটা লেন্থ 12 মিটার করে ফেলেন, জিনিসটা ড্রাস্টিক্যালি মিনিং চেঞ্জ করে ফেলে না? সো 12-এর পরে যে পার্টটা সেটাও একটা পার্ট, আবার 12-এর জায়গায় আপনি যদি 10-11 করেন এটাও কিন্তু ড্রাস্টিক্যালি পুরো মেজারমেন্টের মিনিং চেঞ্জ করে ফেলে, রাইট? সো আমরা তাহলে বলতে পারি মেজারমেন্ট হ্যাজ 2 পার্টস, একটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, এবং সেই নিউমেরিক্যাল ভ্যালু এর সাথে আমরা কোন একটা ইউনিটকে মাল্টিপ্লাইড আকারে, প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করি। 12 মিটার মানে কি 12 × 1 মিটার, তাই না? যখন আমি বলতেছি কারো কোন একটা রুমের ইয়ে হচ্ছে 50 স্কোয়ার ফিট, দ্যাট মিনস 50 হচ্ছে ওর নিউমেরিক্যাল ভ্যালু, আর ফিট স্কোয়ার বা স্কোয়ার ফিট হচ্ছে গিয়ে তার ইউনিট, তাই না? এবং এটা কি প্রোডাক্ট আকারে আছে না, মাল্টিপ্লাইড আকারে আছে না? সো এটাই হচ্ছে ইকুয়েশন ফর মেজার্ড কোয়ান্টিটি, এবং এটাকেই আমরা এই চ্যাপ্টারের শেষে যখন ওই যে ইরর পার্সেন্টেজ ক্যালকুলেট করব তখন এটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ মেজারমেন্ট। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য কোয়েশ্চেন আসতে পারে, এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ মেজারমেন্ট। ওকে, এখন মেজারমেন্ট পড়ার পর যেই কোয়েশ্চেনটা সবার মাথায় আসে নর্মালি, সেটা হচ্ছে ভাইয়া খুব ভালো বুঝলাম যে মেজারমেন্ট হচ্ছে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিটারমাইন করতেছে, আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি ডিটারমাইন করতেছে, রাইট? তোর প্রশ্ন আসতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? যারা তারা তো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারতেছি না, পারতেছি? আমাকে তো মানে এটা ডিফারেন্সিয়েট করতে পারতে হবে যে আমি কি মেজার করতে পারি আর কি মেজার করতে পারি না। ওই যে যেরকম সকালে বলতেছিলাম যে কতটুকু গরম লাগছে, বা আপনি মনে করেন ওই যে চুলার মধ্যে হাত দিয়ে ফেলছেন, ব্যথা পাইছেন না? কয় কেজি ব্যথা পাইছেন? উই ক্যানট ডিফাইন দ্যাট। সো ব্যথা, পেইন, এই টাইপের ফিলিংসকে আমি কখনোই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফেলতে পারবো না। কিন্তু কত টেম্পারেচারের গরম জিনিসে হাত দিছেন, আপনার আঙ্গুলের কতটুকু সারফেস এরিয়া পুড়ে গেছে, এইটা আপনি মেজার করতে পারবেন, পারবেন না? বা কতটুকু ওয়েটের চামড়া পুড়ছে আপনি এটাও মেজার করতে পারবেন, পারবেন না? আমি বুঝাতে পারছি? সো আমি সবকিছুকেই মানে ঢালাওভাবে মেজার যে করতে পারবো এরকম না। আর দ্যাট ইজ ওয়াই ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাকে একটু বলতে পারেন যে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? এনি মেজারেবল প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। বইয়ে দেখবেন কোনো না কোনো জায়গায় এরকম লেখা আছে, বইয়ে অথবা গাইড গুলাতে, আমি শিওর না যে বইয়ে আসলে মেজারমেন্টের বা ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন লিখছে কিনা। বইয়ে মানে বলার কথা, এনিথিং দ্যাট ইজ মেজারেবল ইজ কল্ড আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই সংজ্ঞা লিখলে ম্যাক্সিমাম টিচাররা খাতায় কেটে দেওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি সবকিছু আল্লাহর দুনিয়ায় মেজার করতে পারি না। যা মেজার করি প্রত্যেকটা একটা প্রপার্টি। যেমন এই কলমের ম্যাস কত, এটা হচ্ছে এই কলমের একটা প্রপার্টি। তারপর কারণ জিনিসটা চিন্তা করে দেখেন, আমার এই কলমের যে ধরেন এই যে রাবারের অংশের যে ক্যাপটুকু আছে, এই ক্যাপটুকুর ম্যাস যদি রাবার না হয়ে এটা একটা সলিড কোনো কিছু ধরেন মেটাল দিয়ে বানানো হতো, তাহলে এটা ম্যাস বেশি হইতো না?
বিকজ সলিডের মানে মেটালের ম্যাস বেশি, রাবারের ম্যাস এটা হালকা জিনিস কম, তাই না? এটা কি প্রপার্টি মেজার করতেছি না আমি? তারপর এটার হাইট এতটুকু, লেন্থ এতটুকু, প্রত্যেকটাই কি এটা একটা প্রপার্টি না? সো যখনই আপনি ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করবেন, মেক শিওর প্রপার্টি শব্দটা আপনার ডেফিনিশনের মধ্যে আছে। আমরা কি বলবো তাহলে? এনি মেজারেবল property of a system or a material. সিস্টেম কথাটা কেন বলেছি? কারণ সবসময় যে আমরা একটা ম্যাটেরিয়াল নিয়ে চিন্তা করব এরকম না। রাইট অ্যাট দিস মোমেন্ট এই রুমের মধ্যে এসি চলতেছে, তাই না? এসি কি করবে? এই রুমের টেম্পারেচার কমাবে। সো ও যখন রুমের টেম্পারেচার কমাবে, শুধুমাত্র কি রুমটাকেই সে অ্যাকাউন্টে নিবে, নাকি এই যে আমরা এতগুলো হিট সোর্স আছে, আমরা প্রত্যেকে একটা হিট সোর্স না, আমাদের বডি থেকে হিট জেনারেট হচ্ছে না, এই হিট সোর্সকেও ওর অ্যাকাউন্টে নিতে হবে না? প্লাস এই যেখানে লাইট চলতেছে, আমার এখানে চলতেছে, প্রজেক্টর চলতেছে, এতগুলো ইলেকট্রিক ডিভাইস চলতেছে, সো এখান থেকে তো হিট জেনারেট হচ্ছে না? সো এই যে হিট সোর্স গুলো আছে, হিট জেনারেশন হচ্ছে, এই প্রত্যেকটাকে অ্যাকাউন্টে নিতে হবে না এই এসি কে? সো ইটস এ কমপ্লেক্স সিস্টেম যেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল মিলে একটা একটা ইভেন্টের মধ্যে পার্ট। যেমন এই জন্য আমরা সোলার সিস্টেম বলি, বিকজ অনেকগুলা সেলেস্টিয়াল বডি মিলে ওদের ইন্টারাকশন হয়, ওদের অ্যাট্রাকশন রিপালশন ফোর্স আছে, সবকিছু মিলে আমার সোলার সিস্টেম বিহেভ করে, রাইট? দিস ইজ ওয়াই আপনি যখন মেজার করবেন, শুধুমাত্র আপনি আর্থের মাসও মেজার করতে পারেন, দেওয়া আছে মনে করেন আর্থের মাস 6 × 10⁻24 কিলোগ্রাম। আবার আপনি চাইলে পুরো সোলার সিস্টেমের ম্যাসও জানতে চাইতে পারেন, পারেন না? তো আপনি কি মেজার করবেন, সেটা কার মেজার করবেন, সেটাকে স্পেসিফাই করে বলতে হবে। আমি যেটা সবসময় বলবো, এই ফিজিক্যাল কোয়ান্টিটি ডেফিনেশনে আর কিছু লিখেন আর না লেখেন, মেজারেবল প্রপার্টি অফ আ সিস্টেম অর ম্যাটেরিয়াল, এই পার্টটুকু অবশ্যই রাখেন, বাকিটুকু আপনার ইচ্ছা, আপনি কতটুকু লিখবেন লিখবেন না, ঠিক আছে? বাট ওই যে এগেইন আমার রেকমেন্ডেশন হচ্ছে, যখন আপনি লিখবেন একটা কোয়ালিটেটিভ পার্ট হবে, একটা কোয়ান্টিটেটিভ পার্ট হবে। যদি ইকুয়েশন থাকে ইকুয়েশন লিখবেন, ইউনিট থাকলে ইউনিট লিখবেন, এবং অবশ্যই এক্সাম্পল দিবেন, ঠিক আছে? এতে করে নাম্বার কেন ভালো আসবে সেটা আরেকদিন এক্সপ্লেন করবো। আজকে অলরেডি অনেক ক্লাসে বকবক করছি, একটু পড়ানোর কন্টেন্ট বেশি আগে। এনিওয়েজ, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি বুঝতে পারছি, কোনো কনফিউশন ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে? ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা ক্লাসিফিকেশন করি, তখন দুইটা বেসিসে ক্লাসিফিকেশন করা হয়। মানে আমি বলতেছি না যে ফিজিক্যাল কোয়ান্টিটি টু টাইপস, আমি বলতেছি ফিজিক্যাল কোয়ান্টিটির কয় টাইপ, তার বেসিস হচ্ছে দুইটা। একটা বেসিস চ্যাপ্টার 1 এ পড়বো, আর একটা বেসিস চ্যাপ্টার 2 তে পড়বো। চ্যাপ্টার 2 তে আপনারা দেখছেন মনে হয় ভেক্টর এন্ড স্কেলার আছে, তাই না? ওইটা হচ্ছে বেসিস অফ ডিরেকশনালিটি, আমার কোয়ান্টিটি ডিরেকশন আছে নাকি কোয়ান্টিটি ডিরেকশন নাই, তার উপর বেস করে আমরা দুইটা পার্টে ভাগ করি। আর চ্যাপ্টার 1 এ আমার পুরাটা আসতেছে তার ইন্ডিভিজুয়ালিটি বা ইন্ডিপেন্ডেন্সের উপর বেস করে। সো ক্লাসিফিকেশন যখন বলবো, বেসড অন independence of expression, physical quantities are of two types. Number 1 হচ্ছে ফান্ডামেন্টাল অথবা বেস কোয়ান্টিটিজ। আমাদের বইয়ে এটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ বলে, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ফান্ডামেন্টালও বলে, বেসও বলে, ঠিক আছে? আমি আপনাদেরকে মাল্টিপল সিনোনিমস গুলো এই জন্য শিখাচ্ছি বা ক্লাসের মধ্যে বলতেছি, কারণ পরীক্ষায় কি দিয়ে কোশ্চেন করবে বিরন্ন, এবং আপনারা জানেন যে স্কুলে প্রশ্ন করার সময় একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পছন্দ করে, রাইট? তো সবাই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়ে আসছে, দেখবেন যে পরীক্ষায় বেস কোয়ান্টিটি দিয়ে রাখছে, ঠিক আছে? এনিওয়েজ, আর নাম্বার 2 হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস। পরের পেজে যাই, এটুকু তো হয়েছে, রাইট? ওকে, ডিরাইভড কোয়ান্টিটি এখন কিছু বলি নাই, মানে জাস্ট দুইটা পার্ট বলেছি যে বেসড অন ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশন আমার কোয়ান্টিটি দুই টাইপ, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর বেস কোয়ান্টিটি, আর ডিরাইভড কোয়ান্টিটি আর কোনো নাম নাই, ডিরাইভড কোয়ান্টিটি ইজ ডিরাইভড কোয়ান্টিটি, ঠিক আছে? নাম্বার 1, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, এফকিউস। আচ্ছা,
ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর দ্য ভেরি বেসিক কোয়ান্টিটিজ। এটা এই জন্যই ফান্ডামেন্টাল, কারণ এটা বেসিক, এন্ড বেসিক মানে দে ডু নট ডিপেন্ড অন এনি আদার কোয়ান্টিটিজ টু বি ডিফাইন্ড, রাদার their only expression is enough to be expressed as a quantity। ঠিক আছে, এক লাইনে যদি বলি আমরা বলবো who do not depend on any other quantities to be defined। মানে আপনি একটা মেজারমেন্ট নিছেন, ওই একটা মেজারমেন্ট, ওই একটা কোয়ান্টিটি ইজ এনাফ টু এক্সপ্রেস দেম কমপ্লিটলি, তারাই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। বুঝতে পেরেছি? ওকে, দুনিয়াতে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর ফাইনাইটস, এর বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাই যতগুলো লিখবো এখন, টোটাল হচ্ছে 7টা। দুনিয়াতে টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, এবং এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো আসলে আপনি বলতে পারেন চাইলে ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ম্যাটার, ইন আদার ওয়ার্ডস। বাট মানে এটা আপনি আপনার নিজের মনে রাখার জন্য বললেন, এটাকে আবার ধরেন শাস্ত্র মতে বললেন না, কারণ শাস্ত্র কোথাও বলে নাই এই কথা, বইয়ে কোথাও কথা বলা নাই। ঠিক আছে, সো অনেক সময় টিচাররা এটা নিয়ে রাগ করতে পারে। ঠিক আছে, এনিওয়েজ, তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে প্রথমটা হচ্ছে লেন্থ। প্রথম বলতে আমি লিখতেছি প্রথমে, আপনি এটাকে 10 নম্বরে, 10 তো না 7 নম্বরে লিখতে পারেন, সমস্যা নেই। মানে এখানে আপনি চাইলে এই সিরিয়ালটা আপ ডাউন করতে পারেন, দেয়ার ইজ নো মানে ইয়া টু ইট। ঠিক আছে, কিন্তু স্কুলের টিচাররা আবার সিরিয়াল মেনটেন করতে পছন্দ করে, যেই সিরিয়ালে বই আছে ওই সিরিয়ালই মেনটেন করতে পছন্দ করে। ঠিক আছে, সো এরকম এমসিকিউ টিচাররা দিয়ে দিতে পারে, হুইচ ইজ দ্য 5th ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ধর বইয়ে দেখবেন যে 1 2 3 4 5 নম্বরে কোনটা আছে। ঠিক আছে, এটা স্যাররা করেন, বিভিন্ন কারণেই করেন, বাট ইন রিয়েল লাইফ বা ইন রিয়েল ফিজিক্স এগুলোর কোনো আসলে কম মানে কি বলে সিকোয়েন্স নাই, আগে পরে লিখলে সমস্যা হয় না। 1 নম্বর হচ্ছে লেন্থ, 2 নম্বর হচ্ছে মাস, 3 নম্বরে হচ্ছে টাইম, 4 নম্বরে হচ্ছে টেম্পারেচার, 5 নম্বরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, 6 নম্বরে হচ্ছে কি সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ ম্যাটার বা সাবস্টেন্স, যেটা আপনারা কেমিস্ট্রিতে পড়বেন। কেমিস্ট্রিতে এখন মোল পড়ছেন, অ্যাভোগাড্রো নাম্বার পড়ছেন? মোলস, অ্যাভোগাড্রো নাম্বার এখনো পড়েন নাই, কেমিস্ট্রিতে পড়বেন। এই 6 নাম্বারটা কেমিস্ট্রিতে খুব বেশি ইউজ হয়, ফিজিক্সে খুব কম ইউজ হয়, বাট একেবারে যে ইউজ হয় না তা না, ফিজিক্সেও ইউজ হয়। অ্যামাউন্ট অফ ম্যাটার বা সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সও বলে, অ্যামাউন্ট অফ ম্যাটারও বলে। নাম্বার 7 হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। বাসায় যদি এরকম এলইডি লাইট আব্বারা কিনতে যান, দেখবেন অনেক সময় 5 ওয়াটের লাইট কিনে নিয়ে আসছে, সবই 5 ওয়াটের, কিন্তু কোনো লাইট অনেক ইন্টেন্সলি জ্বলে, আর কোনো লাইট অনেক লেস ইন্টেন্সলি বা ডিমড ওয়েতে জ্বলে, বাট ওয়াট সবগুলোর এক। তো ওয়াট সবগুলোর এক মানে হচ্ছে সবাই একই রকম ইলেকট্রিক পাওয়ার ইউজ করতেছে, কিন্তু কারো ইন্টেন্সিটি বেশি, কারো ইন্টেন্সিটি কম। সো ওইটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এটাকে আমরা ডিফাইন যখন করবো তখন একটু ঠান্ডা মাথায় বুঝাই দিব, ঠিক আছে? বাট সুখবর হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই 7 নম্বর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটাকে ইউজ করতে হয়। ইন্টারমিডিয়েটের পরে গিয়ে এটার কিছু কাজ আছে, যখন তাও কারা করে যারা আসলে লাইট নিয়ে বা মানে ওই যে বিভিন্ন টাইপের লাইট আছে, ইনফ্রারেড রে আছে, এক্স রে আছে, এগুলো লাইটের মধ্যে পড়ে আর কি, বিকজ এগুলো ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আমি দেখতে পারি না হয়তো বা সবগুলা ভিজিবল লাইটের মধ্যে পড়ে না। গামা রেজ আর অলসো আ পার্ট অফ লাইট অ্যান্ড মানে ফোটনস আর কি বেসিক্যালি, ঠিক আছে? সো ওই জায়গায় এগুলো নিয়ে বেশি আলোচনা হয়, ঠিক আছে? বাট লাকিলি না এটা নিয়ে খুব বেশি আমরা সামনে প্রবলেম ফেস করবো না, বা মানে ওরকম সিচুয়েশন বা কনফ্লিক্ট ফেস করবো না। 7 নম্বরটা এনিওয়েজ। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কারা? 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। একটা হচ্ছে মানে এবং এদের বেসিকটা হচ্ছে যে এরা আর কোনো কিছুর উপর ডেফিনেশনের জন্য ডিপেন্ড করে না। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কাদেরকে বলবো?
those who definitely depend on other physical quantities to be defined. মানে একেবারে ডিপেন্ড করে না ফান্ডামেন্টাল, আর যারা ডেফিনেটলি ডিপেন্ড করে তারা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সেস নোট ডাউন করতে বলে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হিসেবে। এনিওয়েজ, সো ডিরাইভড কোয়ান্টিটি কাদেরকে বলছি? those who are defined by combining fundamental quantities through multiplication, division, or both. Those who are defined by combining fundamental quantities through multiplication, division, or both. যেমন আপনারা ওয়ার্ক একটা ফান্ডামেন্টাল ডিরাইভড কোয়ান্টিটি, ওয়ার্ক সম্পর্কে পড়েছেন। ফোর্স আর ডিসপ্লেসমেন্টকে মাল্টিপ্লাই করলে ওয়ার্ক আসে। সো ফোর্স নিজে একটা ডিরাইভড কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি কি লেন্থ না? সো দুইটাকে মাল্টিপ্লাই করে আমি ওয়ার্ক পাচ্ছি। আবার ফোর্স যখন আপনি ডিফাইন করছেন, তুমি চিন্তা করে দেখেন, আপনাকে হচ্ছে গিয়ে মাস নিতে হচ্ছে, এক্সেলারেশন নিতে হচ্ছে, তাই না? মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু এক্সেলারেশনের কথা আবার চিন্তা করেন, আপনাকে চেঞ্জ ইন ভেলোসিটি নিতে হয়, ওইটাকে আবার ডিভাইড করতে হয় কি টাইম ডিউরেশন দিয়ে। সো এই টোটাল ওয়ার্কের মধ্যে বা শুধু এক্সেলারেশনের মধ্যে আমি যদি চিন্তা করি, আমার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুইভাবেই কোয়ান্টিটি গুলো আছে, আছে না? আবার যদি শুধু ওয়ার্কের কথা চিন্তা করি, ওয়ার্কের মধ্যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাইড আকারে আছে। সো শুধু মাল্টিপ্লিকেশন বা শুধু ডিভিশন বা বোথ কম্বিনেশন দিয়েও আমাকে ডিরাইভড কোয়ান্টিটি নিয়ে আসতে হইতে পারে। আর দুনিয়াতে ইনফিনিট নাম্বারস অফ ডিরাইভড কোয়ান্টিটি আছে। যেমন আপনার ক্লাসে এখন বসে মনে হচ্ছে বোর ফিল করতেছেন, ধরেন, কারণ ভাইয়া তো কিছু করাই দিছি না, কাজের কাজ। সো আপনি কি চিন্তা করছেন, ভাইয়া আসলে এরকম কতগুলো অকাজের শব্দ পার মিনিট উচ্চারণ করে আমি মাপবো? তাহলে মেজার করতে পারবেন না। হাতে একটা স্টপ ওয়াচ নেবেন এবং আপনি জাস্ট গুনতেছেন কতগুলো শব্দ আমি উচ্চারণ করতেছি, আপনি গুনতেছেন, 1 মিনিট হয়েছে, আপনি গোনা বন্ধ করছেন। সো পার মিনিটে ভাইয়া লেটস সে 100টা মানে অদরকারি শব্দ উচ্চারণ করে। ইটস আ কোয়ান্টিটি, ইউ ক্যানট মানে মানে সে যে কোয়ান্টিটি না, আপনি মেজার করতে পারছেন না, বাট এটা একটা ডিরাইভড কোয়ান্টিটি হবে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে না? সো দিস ইজ ওয়াই ডিরাইভড কোয়ান্টিটিজ ক্যান বি ইনফাইনাইট। এরকম টাইপের আপনি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন না বাই করতে পারে, মানে আসতে পারে যে explain why fundamental quantities are finite but derived quantities are infinite in numbers, এরকম টাইপের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পেতে পারেন। বুঝতে পারছি এই পর্যন্ত? কোনো কনফিউশন আছে না? ভেরি গুড। আচ্ছা, এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিটস অফ মেজারমেন্ট। আমরা এতক্ষণ ফিজিক্যাল কোয়ান্টিটি দেখলাম, মেজারমেন্ট দেখলাম, ফিজিক্যাল কোয়ান্টিটির টাইপসও দেখে ফেলছি, কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলি নাই সেটা হচ্ছে ইউনিটস কারা, কাদেরকে আমরা ইউনিট বলবো? বলেন তো ইউনিট কারা? আচ্ছা, ইউনিট কারা বাদ দেন, ইউনিট হওয়ার জন্য ওর কি লাগে, কাকে আমি ইউনিট বলি? অবশ্যই কোয়ান্টিটি হওয়া লাগে। আমি একটু ক্লিয়ার করে দিই, স্পেসিফিক একটা ম্যাগনিটিউড লাগে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন বলছেন আমার 10 টাকা আছে, মানে 1 টাকার 10টা নোট আছে বা 10টা কয়েন আছে, সামথিং লাইক দ্যাট, তাই না? আপনি একটা ভেরি স্পেসিফিক অ্যামাউন্ট অফ নাম্বারকে আপনি ইউনিট বলতেছেন না? আপনি যখন 1 সেন্টিমিটার বলতেছেন, 1 মিটার বলতেছেন, ইটস আ ভেরি স্পেসিফিক নাম্বার, অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি না? অবশ্যই মাথায় রাখবেন, ইউনিটস অফ মেজারমেন্টের ডেফিনিশন যদি আসে কখনো, এটা আপনাকে মেনশন করতে হবে যে ইট ইজ আ specific magnitude of a quantity
What is the unit of measurement? It is a very specific magnitude of a quantity which is set by law or by convention and used as a standard. আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে যে 1 টাকার পরিমাণ এটা কি বাই ল আইন দিয়ে প্রণীত না, রাইট? আর আমরা যখন বলি যে এইটুকু লেন্থ মনে করেন 1 মিটার বা এইটুকু লেন্থ 1 মিটার, এটা কি একটা কনভেনশন না? সবাই মিলে অ্যাগ্রি করছে, ফ্রান্সের সার্ভেতে আপনারা নিশ্চয়ই পড়ছেন 1960s যে এইটুকু লেন্থকে আমরা আজকে থেকে 1 মিটার বলবো, এর বাইরে বলবো না। ওটা সবাই মিলে কনভেনশন অ্যাগ্রি করছে, ঠিক আছে? ও যেহেতু এখানে কনভেনশন কথাটা বললাম, এই জিনিসটা একটু বলে রাখা ভালো। ফিজিক্সে আমরা ফ্রিকুয়েন্টলি এরকম দুইটা ধারণা নিয়ে ডিল করব, একটা হচ্ছে কনভেনশন আর একটা হচ্ছে লজিক। দুই জিনিস। পার্থক্য হচ্ছে আপনি কনভেনশন চেঞ্জ করতে পারেন, আপনি যদি এনাফ মানুষকে কনভিন্স করেন কনভেনশন চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আজকে থেকে আমরা ডিসিশন নিলাম শাহজাহানপুরবাসী যে এই ফ্লাইওভারের যেই পাশে আমতলী মসজিদ আছে এই দিক দিয়ে ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশ থেকে আসবে, ওই পাশ দিয়ে যাবে। যদি সবাই মিলে ঢাকার ট্রাফিক পুলিশকে কনভিন্স করে আমরা সবাই রাজি হই, কালকে থেকে যদি এভাবে চলে কারো কোনো সমস্যা আছে? হয়তো একটু ম্যানেজ করতে ইয়া হবে, বাট যদি সবাই রাজি হয়ে যায় চলা কিন্তু সম্ভব, সম্ভব না? সো ইট ইজ দ্য কনভেনশন। এটা একটা কনভেনশন যেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কিন্তু কিন্তুটা হচ্ছে আপনি যদি এরকম করেন আর বাকি রাস্তা চেঞ্জ না করেন, তাহলে বুঝতেছেন কি গিট্টুটা পাকবে? ওই পাশ থেকে এদিকে আসে এমনি, এই পাশ থেকে এদিকে যায় এমনি, সো মাঝখানে ক্রিস ক্রস হয়ে যাবে। লজিক্যালি এই কনভেনশনটা টিকে। সো লজিক আর কনভেনশনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি কনভেনশন আপনি এনাফ মানুষকে কনভিন্স করে চেঞ্জ করতে পারবেন, লজিক এইসব চেঞ্জের ধার ধারে না, বুঝছেন? লজিক ইজ সামথিং ফার্ম, ওটারে জীবনে চেঞ্জ করা যায় না। যেমন আমরা ধরে নিয়েছি যে যখন আপনারা ওই যে ইয়ে আঁকেন, গ্রাফ আঁকেন বা নাম্বার লাইন আঁকেন, তখন এরকম একটা লাইন টানেন না? লাইন টানার পর মাঝখানে জিরো দেন না? জিরো দেওয়ার পর ডান দিকে আপনি বলেন এটা এক্স পজিটিভ, বাম দিকে বলেন আপনি এটা এক্স নেগেটিভ, তাই বলি না? এটা একটা কনভেনশন। কনভেনশন এই কারণে কারণ কেউ যদি আজকে আইসা এই পুরো নাম্বার লাইনকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, চিন্তা করে দেখেন এই দিকটা কি এক্স এর নেগেটিভ হয়ে যাবে না? আর এই দিকটা কি এক্স এর পজিটিভ হয়ে যাবে না তখন? রাইট? সো এটা এমন একটা কনভেনশন যে -1 দিয়ে গুণ করে আপনি চেঞ্জ করে ফেলছেন। অথবা আপনি সবাইকে কনভিন্স করে ফেলছেন আমি এখানে এক্স না এখানে ওয়াই রাখাবো, তাতেও সমস্যা নাই। যদি সবাই কনভিন্স থাকে আপনি আঁকান এখানে ওয়াই লেখেন, আপনি ওয়াই কেন, আপনি আপনার নিজের নাম যেমন নুসরাত, নুসরাত এন দিয়ে লেখেন, সমস্যা নাই। আমি নাহিয়ান এন দিয়ে লিখলাম, কোনো সমস্যা নাই, যদি সবাইকে আমি বুঝাইতে পারি, বুঝছেন? কিন্তু আপনি যদি বলেন এটাও জিরো এটাও জিরো এটাও জিরো, কেউ মান আমি কি বুঝাইতে পারছি? দিস ইজ হোয়াট লজিক। যদি এটা জিরো হয় এটা 1 হবে বা 2 হবে, বা এটা অ্যাটলিস্ট 0.1 হবে 0.2 হবে, মানে কোনো না কোনো একটা স্কেল থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে, দ্যাটস আ লজিক। বুঝতে পারছি? ফিজিক্স এর লজিক চেঞ্জ করা যায় না, লজিককে লজিকের মতো রাখতে হয়, বাট আপনি কনভেনশন চেঞ্জ করতে পারেন। যেমন একজন বলছে এটা 1 এটা 2, আরেকজন বলছে এটা 0.1 এটা 0.2, সে কি করছে? লজিক ঠিক রাখছে, কনভেনশন চেঞ্জ করছে। ও বলছে যে প্রতি 1 ঘর পর পর, আর এ বলছে প্রতি 1 ঘর পর পর, জাস্ট কনভেনশন চেঞ্জ হয়েছে বাট লজিক সেম আছে। বুঝাতে পারছি? ক্লিয়ার করতে পারছি? সো এইগুলা কেন বলতেছি, যখন আপনাদের সামনে অঙ্ক দিবে বানিয়ে, যখন জিজ্ঞেস করবে যে ডিসপ্লেসমেন্ট কত, এক্সেলারেশন কত বের করেন, মাথায় রাখবেন আপনি ওই অঙ্কের বর্ণনায় যদি কোনো কনভেনশন থাকে কনভেনশন চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি এক্সেলারেশনকে নেগেটিভ আর ডিসেলারেশনকে পজিটিভ বলতে পারবেন, কিন্তু এক্সেলারেশনের জন্য অবজেক্ট সামনে চলে যাবে আর ডিসেলারেশনের জন্য অবজেক্ট আস্তে আস্তে স্লো ডাউন করবে, আপনি এই লজিক চেঞ্জ করতে পারবেন না। প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস করা যাবে, বাট আপনার লজিক চেঞ্জ হবে না। এগুলো মাথায় ঠিক থাকলে অঙ্ক কখনোই ভুল হওয়া সম্ভব না। আচ্ছা, এনিওয়েজ, তো ইউনিটস অফ মেজারমেন্টস কারা? এরা হচ্ছে একটা স্পেসিফিক ম্যাগনিটিউড অফ সাম কোয়ান্টিটি যাদেরকে আমরা বাই ল অথবা বাই কনভেনশন সেট করছি এবং এদেরকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করতেছি দুনিয়াতে। শেষ। ঠিক আছে? কোনো কনফিউশন আছে?
এরপর যেটা নিয়ে বইয়ে কথা আছে সেটা হচ্ছে সিস্টেমস অফ ইউনিটস। আমি এখনই মিটার, তারপর সেকেন্ড, এগুলো ডেফিনেশনে যাব না। আমরা আগে দেখবো যে কয় ধরনের সিস্টেম আছে, তারপর আমরা এসআই সিস্টেম দেখবো, তারপর এসআই তে কেন কে কি সেটা দেখবো। ঠিক আছে? ইটস আ হোল কি বলবো ট্রেইন অফ থট। আপনারা উপন্যাস পড়েছেন, নভেল পড়েছেন? এই এক্সাম্পলটা গত ক্লাসে আমি দিয়েছিলাম। মানে নভেলস বা উপন্যাস বা হ্যারি পটার পড়া হয়েছে না? হ্যারি পটার ইজ দ্য নভেল, রাইট? নট আ শর্ট স্টোরি এনি হাউ, রাইট? ইটস দ্য নভেল। আর শর্ট স্টোরিও পড়ছি আমরা। আপনি চিন্তা করে দেখেন, আজকে থেকে 10 বছর আগে আপনি হ্যারি পটার পড়ছেন। 10 বছর আগে জন্মাইছেন? না, জন্মাইছেন কিন্তু তখন পড়ার বয়স হয় না। আচ্ছা, 5 বছর আগে চিন্তা করেন। আজকে থেকে 5 বছর আগে আপনি হ্যারি পটার পড়ছেন। আজকে থেকে 5 বছর আগে আপনি কোন একটা শর্ট স্টোরি পড়ছেন। কোনটার কাহিনী আপনার বেশি মনে আছে? হ্যারি পটার না শর্ট স্টোরি? মানে এটা হওয়া উচিত যেটা আপনি বেশি ডিটেইলে পড়ছেন সেটা আপনার বেশি মনে আছে। উইচ ইজ বাই নভেল আমাদের বেশি মনে থাকে। উপন্যাস অনেক লম্বা লম্বা কাহিনী, প্রত্যেকটা ক্যারেক্টারের বিল্ড আপ থাকে, এন্ড আপনি আসলে রিলেট করতে পারেন। এইভাবে এভাবে চেঞ্জ হয়েছে, পুরাটা মনে থাকে না কিন্তু মূল কাহিনী মনে থাকে, থাকে না? যেমন অনেক সময় হয় না, একটা মুভি দেখছি, ভুলে গেছি কাহিনী, কিন্তু যেই মুভিগুলো ট্রিলজি আছে, সিকুয়াল আসে, বা যেগুলো সিরিজ, সেই সিরিজের কাহিনী অনেক দিন মনে থাকে, বিকজ আপনি আস্তে আস্তে ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো মনে আছে। পড়াশোনার ব্যাপারটা এরকম, আপনি যখন একটা টপিকের সাথে একটা টপিক কানেক্ট করে পড়বেন, আপনার জন্য ভোলা খুব ডিফিকাল্ট হবে। বাট আপনি যদি ছাড়া ছাড়া ভাবে সব টপিক পড়েন, তখন আপনি ভুলে যাবেন। দেখেন, এত কিছু যে পড়াইছি, ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডেফিনেশন জীবনেও আসবে না পরীক্ষায়, এটা আমি লিখে দিচ্ছি আপনাকে। সায়েন্টিফিক মেথডের কথা জীবনেও পরীক্ষায় আসবে না, লিখে দিচ্ছি। কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটি কি পরীক্ষায় আসবে? এটা ডিফারেন্সেস পরীক্ষায় আসবে, কোনো না কোনো জায়গায় আপনি পাবেন। আমি চেষ্টা করছি আপনাকে সেই কনটেক্সট দিয়ে বড় করার জন্য, যে কোত্থেকে কনটেক্সটটা শুরু হয়েছে। মিম যেরকম কনটেক্সট ছাড়া বুঝি না, পড়াশোনা তো তাহলে আরো সেম হওয়া উচিত। কনটেক্সট ছাড়া তো বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে। দিস ইজ বাই একটু ডিপ থেকে কনটেক্সট বিল্ড করে আসছি, যেন একটা জিনিস ভুললেও আরেকটা জিনিস আপনার মনে থাকে। এবং ওই জায়গাতে আপনি প্রপার থ্রেড ফলো করে করে, ওই যে কমেন্টের থ্রেড ফলো করে দেখা যায় না যে কার কমেন্টের রিপ্লাই কোনটা। অনেক বড় থ্রেড হলে তো হারাই যায়, কিন্তু ওই যে এরকম সুতা লাগানো থাকে না পাশে, যে বোঝা যাচ্ছে এইটা রিপ্লাই ওইটা, এইটা রিপ্লাই ওইটা। আমার ফিজিক্স ক্লাসটা ওই রকম, যে ইট উইল বি আ থ্রেড কানেক্টেড। আপনি যেন সুতা ধরে ধরে টান দিয়ে, ওই যে কান টানলে মাথা আসে, ওইরকম পরীক্ষা হলে কিছু একটা ভুলে গেছেন, আপনি থ্রেড ফলো করেন, জিনিসপত্র মনে চলে আসবে। এনিওয়েজ, সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস মানে হচ্ছে বেসিক্যালি একটা কমপ্লিট সেট। যেমন আপনি যখন বলতেছেন যে লেন্থের ইউনিট মিটার, মাসের ইউনিট পাউন্ড, এক একজনের জন্য এক এক রকম ইউনিট নিচ্ছেন, তখন কিন্তু কমিউনিকেশন করতে সমস্যা। সমস্যা এই সেন্সে, আপনি আমাকে বলতেছেন, আমি যদি সব ইউনিট বুঝি আমার জন্য সমস্যা না, কিন্তু ধরেন আপনি এমন কাউকে বলতেছেন যে শুধুমাত্র এক ধরনের ইউনিট নিয়ে আজীবন ধরে মেজার করে আসছে। আপনার তো ওই যে সায়েন্টিফিক প্রসেসে মনে আছে লাস্ট স্টেপ কি ছিল? কমিউনিকেশন। আপনি যাই করতেন কমিউনিকেট করতে হবে না? আপনি একটা এক্সপেরিমেন্ট করছেন, আপনি দুনিয়াকে জানান নাই, আপনার এক্সপেরিমেন্ট জীবনে কোনো ফল দিবে, কোনো রেজাল্ট দিবে না। আরেকজন মানুষকে কি করতে হবে? সেম এক্সপেরিমেন্ট আবার করতে হবে, রাইট? সো এই কমিউনিকেশনটা যেন স্ট্যান্ডার্ড হয়, আপনি যা কমিউনিকেট করছেন আরেকজন যেন সেটা বুঝে, এই ব্যাপারটাকে রেগুলেট করার জন্য আমার কি দরকার? এমন একটা সিস্টেম দরকার, যেই সিস্টেম সবার জন্য ইউনিভার্সাল। বুঝতে পারছি? সো দিস ইজ বাই আমার সিস্টেম অফ ইউনিটস ডেভেলপ করা হয়েছে, যেখানে আমরা বলি ইটস আ হ্যাঁ, সরি, এসআই ইজ অ্যানাদার, এসআই ইজ আ সিস্টেম বাট নট, মানে সিস্টেম। সিস্টেম বলতে আমরা বুঝি আ কমপ্লিট সেট অফ রিলেটেড ইউনিটস। মানে সিস্টেম বলতে ওখানে মাস কেমনে মাপেন, লেন্থ কেমনে মাপেন, টেম্পারেচার কেমনে মাপেন, এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো আছে না, এগুলো কোনটা কেমনে মাপেন সবগুলো আপনাকে বলা আছে। ওইটা হচ্ছে একটা সিস্টেম। এখন এটা আপনাকে বুঝতে হবে, দেয়ার আর ডিফারেন্ট সিস্টেমস অ্যাক্টিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে এরকম অনেকগুলো সিস্টেম আছে, মোটা দাগে 4টা আছে, একটু পরে আমি 4টা নাম লিখে দিব, বাট 4টাও তো অনেক, চিন্তা করে দেখেন, তাই না? দেয়ার আর ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস। একবার এসএসসি পরীক্ষায় এরকম কোশ্চেন আসছিল, ওয়াই আর দেয়ার ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস, এক্সপ্লেইন।
মানে ওই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য, মানে এ বি সি ডি আসে না, বি এর জন্য কোয়েশ্চেন আসছিল। দিস ইজ বাই, আমি এটা সবসময় পড়াই। এটা আমাদের সময় যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের যে একটা মোটা বই ছিল, এখনো নীল খেতে গেলে পাওয়া যায় দেখবেন, আমাদের ওই বইয়ে এরকম ডিটেইলড আউট করা ছিল আর কি, যে কেন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিট আছে। ফার্স্ট রিজনটা হচ্ছে ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটে রিজিওনাল প্রেফারেন্স। আমরা এশিয়ানরা লম্বা একটু ছোট কম্পেয়ার টু দ্য ইউরোপিয়ানস, এটা তো জানেন। যদি কোনো ইউরোপিয়ান ব্র্যান্ডের কাপড় চোপড় কেনেন, দেখবেন যে সাইজ মিলতেছে না। স্পেশালি অ্যাপেক্স এর দোকানে যান, ওদের জুতার সাইজ দেখবেন 38, 40, 42, 44, 46 এরকম। বাটার দোকানে যান 8, 9, 10 এরকম সাইজ, তাই না? সো ডিফারেন্স কেন? কারণ এক একজন এক এক রিজিয়নে ইম্পোর্ট করে, যে যেই রিজিয়নে ইম্পোর্ট করে সেই জায়গায় যেন মানুষজন ঠিক মতো বোঝে, দ্যাটস ওয়াই ওরা ওই সিস্টেমে বলে আছে। দ্যাটস সিম্পল। সো রিজিওনাল প্রিফারেন্স অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম সিস্টেম চালু আছে। আমি যদি অনেক আগের কথা চিন্তা করি, আপনি চিন্তা করেন মানে এই যে আফগানিস্তানে যেটা পাঠানরা লম্বা চড়া সাইজে, ওদের সাথে যদি আপনি বাঙালি মানুষের ওই পাঞ্জাবি মাপাইতে যান, হবে না। মানে আমি বুঝতেছেন ক্লিয়ারলি, এরকম ভাবে সম্ভব না। বা একটা জার্মান ধরেন মানুষ যেইভাবে কাপড় চোপড় পরবে, বা ও যেভাবে ধরেন টুপি পরবে, ও যেরকম হ্যান্ড গ্লাভস পরবে, বাংলাদেশের মানুষের হ্যান্ড গ্লাভস এরকম হলে চলবে না জীবনে। এটা বুঝতেছেন? বিকজ মানে শেপ ডিফারেন্ট টোটালি, রাইট? সো এই রিজিওনাল প্রিফারেন্সের কারণে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সেটস অফ ইউনিটস লাগছে। 2 নাম্বার রিজনটা হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। এখন তো ইন্টারনেটের যুগ, বাট ইন 1600s 1800s তো ইন্টারনেট ছিল না, ছিল? তখন তো মানুষ বেয়ারলি এক দেশ থেকে আরেক দেশে যেত, লেট অ্যালোন এক মহাদেশ থেকে অন্য মহাদেশ, এন্ড সো অন, রাইট? সো এক এক জায়গায় এক এক পেসে হিস্ট্রি ডেভেলপ করছে। যেমন যখন রোমানরা সায়েন্স নিয়ে অনেক বেশি মানে কনসার্ন ছিল, তখন এই পাশে মুঘল এম্পায়াররা কি করছে? মোগলাই পড়া হয়েছে। চিন্তা করে দেখেন, মোগলদের সময় হিস্ট্রিতে পড়ছেন না, বিজিএস এ পড়ছেন না, এই যে আকবর, শাহজাহান, এরা কি করছে? এরা তাজমহল বানাইছে। একটা ইউনিভার্সিটি বানাইতে পারে নাই, তাজমহল বানাইছে। বিকজ ওদের প্রায়োরিটি ছিল ডিফারেন্ট ভাই। ওদের কাছে এত টাকা পয়সা, মাটিতে ধান লাগাইলে ধান হয়ে যায়, ওদের তো সায়েন্স টেকনোলজি দরকার নাই। মাছ আছে, গরু ছাগল সবকিছু আছে, ওদের সায়েন্স টেকনোলজি, খাওয়া দাওয়ার তো অভাব নাই, সায়েন্স টেকনোলজি দরকার নাই। বাট আপনি ইউরোপে দেখেন, হিস্ট্রি ঘাটান, ওইখানে প্রচন্ড রাফ ওয়েদার, অত সহজে হচ্ছে কি এগ্রিকালচার করা যায় না, গবাদি পশু মারা যায়, তো ওদের হিটিং দরকার, ওদের এগুলো দরকার। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দিস ইজ বাই ওদেরকে এইরকম প্রগ্রেস করতে হয়েছে, কিছু করার নাই, মানে নেসেসিটি থেকে আসছে। বুঝতে পারছি? তো হিস্টোরিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এক এক জায়গায় একরকম হয়েছে, দ্যাট ইজ ওয়াই এক এক জায়গায় এক এক রকম ইউনিট চালু হয়েছে। যখন এই দেশে হচ্ছে গিয়ে ধরেন অত সূক্ষ্ম, আপনি চিন্তা করেন এই দেশের মানুষজন তখন তো গরিব ছিল না। ওই যে পড়ছেন না শেরশাহ আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বিজিএস এগুলো পড়ছেন কিনা আমি জানি না, আমরা ছোটবেলায় পড়তাম আর কি, ঠিক আছে? 1 টাকায় বলে 8 মণ চাল পাওয়া যেত না, চিন্তা করেন। এনিওয়েজ, ওই সময় আপনি বুঝেন, যেখানে এত সস্তা জিনিসপত্র, যদি 1 কেজি 2 কেজি এদিক সেদিক হয়ে যায়, কারো গায়ে লাগবে? লাগবে না। কিন্তু যেখানে রিসোর্স কম, সেখানে কিন্তু 1 সেন্টিমিটার মাপ এদিক সেদিক হলেই ঝামেলা। তো এরকম বিভিন্ন কারণে এক এক জায়গায় এক এক রকম ভাবে আমার ইউনিট, সিস্টেমস অফ ইউনিট ডেভেলপ হয়েছে। 3 নম্বরে হচ্ছে ট্রেড এন্ড কমার্স। যত দুনিয়া আগাইছে, অ্যাডভান্সমেন্ট হয়েছে, তত হচ্ছে ওই দেশের লোকজন এই দেশের লোকজনের সাথে কি করছে? ব্যবসা করা শুরু করছে। ওরা বুঝে, ওরা মাপে ইঞ্চিতে, ফুটে, এরা মাপে সেন্টিমিটারে, মিটারে। সমস্যা না? তো এই সমস্যা দূর করার জন্য তারা একটা নতুন সিস্টেম নিয়ে আসছে, যে আমাদের তো আসলে বুঝতে হবে তুমি কি দিতেছো আর আমি কি নিতেছি, রাইট? আগে আপনারা কখনো শুনছেন যে বাংলাদেশেই মানে ওই যে নারিকেল দ্বীপ, নারিকেল জিঞ্জিরা বলে, সেন্ট মার্টিনস, ওখানে হচ্ছে গিয়ে টাকার বদলে নারিকেল দিয়ে জিনিসপত্র কেনা হতো অনেক আগে। তখন টাকা পয়সা ওখানে কোনো মিনিং ছিল না, কিন্তু নারকেলের মিনিং ছিল। আই ডোন্ট নো কেন, আই হ্যাভ নো আইডিয়া কেন, আমার কাছে ওয়েয়ার্ড লাগছে প্রথমবার শুনে, বাট ইট হ্যাপেন্স। মানে ধরেন মুদ্রার প্রচলনের আগে, এটা মানে নিশ্চয়ই বিজিএস এ থাকার কথা, যে আগে মানুষজন ওদের কাছে অ্যাভেলেবল যে কোনো কিছু দিয়ে ওরা বিনিময় করতো, যে আমার কাছে 1 কেজি চাল আছে, ওর কাছে 1 কেজি মাংস আছে, আমার মাংস লাগবে, ওর চাল লাগবে, ওরা এটাকেই হচ্ছে গিয়ে একটা মানে ইয়া করছে, কি বলে এটাকে, বিনিময়, এক্সচেঞ্জের মিডিয়াম বানায় নিছে,
রাইট? ওইখান থেকে আসছে। এই যে এইটাও তো ট্রেড এন্ড কমার্স করতে গিয়েই তো আপনার কারেন্সি ইউনিটটা আসছে না? সো থার্ড রিজন হচ্ছে ট্রেড এন্ড কমার্স। এই তিনটাই মোটা দাগের রিজন, আর তেমন কোনো রিজন আসলে খুঁজে পাওয়া যায় না। বাকি যত রিজন আছে এই তিনটার মধ্যে ফেলে দেওয়া যায়। ওয়াই আর দেয়ার ডিফারেন্ট সেটস অফ ইউনিটস? জি ভাই বলেন। এক নম্বরটা হচ্ছে রিজিওনাল প্রিফারেন্স। যখন আপনি একটা লোকেশনে আছেন, বাংলাদেশের লোকজন মানুষজন আমাদের কনজাম্পশন অ্যাবিলিটি ডিফারেন্ট, আমাদের কনজাম্পশন বিহেভিয়ার ডিফারেন্ট, আমাদের সবকিছু ডিফারেন্ট ইউরোপের তুলনায়। সো ইউরোপের লোক একদিন ধরেন আপনারা বাসায় যখন ভাত রান্না করেন, আম্মু কি বলে, এক পট চাল, দুই পট চাল, এরকম করে বলে না? আপনি চিন্তা করেন এক ইউরোপিয়ান যদি ওই বাসায় আসে ভাত খাইতে, তার জন্য জীবনে এক পট চালে হবে? বাসায় তো ভাতই খাবে না দেখা যাবে। সে কি করবে, বলে স্টেক দাও আমাকে। কারণ আমরা গরুর মাংস বা মুরগির মাংস যখন কিনি তখন এই তো 2 পিস কিনি, ওদের স্টেক হয় একটা 250 গ্রাম 300 গ্রামের স্টেক। মানে ডিফারেন্সটা বুঝে নেবে, এটা পুরোটাই রিজিওনাল প্রিফারেন্সের জন্য হয়। সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সো আমরা বুঝাইতে পারছি কেন দেয়ার আর ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না। ওকে, এখন আমাদের সিস্টেম ইন্টারন্যাশনালে আমরা আসি নাই, আমরা জাস্ট বুঝাইছি এতক্ষণ যে কেন ডিফারেন্ট ডিফারেন্ট সেটস অফ ইউনিটস আছে। এখন আমরা দেখব টাইপস অফ ইউনিট সিস্টেমস। টাইপস অফ ইউনিট। নাম্বার 1, এক নম্বরে আমরা যেটাকে দেখব সেটা হচ্ছে সিজিএস সিস্টেম। সিজিএস মানে কি জানেন? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। যতগুলা সিস্টেমের নাম আছে দুনিয়াতে, এইগুলাকে নর্মালি বলা হয় এই মানে ওদের লেন্থ, মাস, টাইম, এই তিনটার ফার্স্ট ওয়ার্ড দিয়ে আর কি। সিজিএস সিস্টেম হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা এটা, যেহেতু দেখেন সেন্টিমিটার, গ্রাম, এগুলো কি একটু ছোট ইউনিট না? এইটা আমরা কোথায় ইউজ করব? যেখানে আমার খুবই স্মল ক্যালকুলেশনস দরকার হবে, স্পেশালি ল্যাবরেটরিতে। চিন্তা করে দেখেন, আমি ফিজিক্সের ক্যালকুলেশন, মিটার অনেক বড় লেন্থ, সেন্টিমিটার সেই তুলনায় অনেক ছোট লেন্থ, রাইট? সো আমি সিজিএস ইউনিট কোথায় ইউজ করব? যেই জায়গায় ছোট ছোট ক্যালকুলেশনের দরকার হবে, ঠিক আছে? এবং সিজিএস ইউনিট ইজ আ ডেসিমেল সিস্টেম ইউনিট। এটা পরে বলছি একটু। ডেসিমেল সিস্টেম মানে 10 এর পাওয়ারে চেঞ্জ হয়। 1 সেন্টিমিটার মানে কত? 10 মিলিমিটার। সবকিছু কি 10 এর পাওয়ারে কানেক্টেড না? আবার 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার না? এগুলো সবই ডেসিমেল সিস্টেম। বুঝতে পেরেছি? আচ্ছা, আর নাম্বার 1 আমি কোথায় ইউজ করতেছি? যেখানে আমাদের স্মলার স্কেল ক্যালকুলেশন দরকার। ওকে ওকে। নাম্বার 2 হচ্ছে এম কে এস সিস্টেম। এম কে এস এর কে কিন্তু বড় হাতের, কিলোতে কে কিন্তু ছোট হাতে হয় না, কিলোতে কে সবসময় বড় হাতে হয়। এটা আপনারা বুঝতেই পারছেন, এটা একটু রিলেটিভলি লার্জার স্কেল। সো যেহেতু এটা রিলেটিভলি লার্জার স্কেল, সো এইগুলোকে আমরা এইগুলোকে আমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং কেসেস ওই জায়গায় ইউজ করবো, ঠিক আছে? যেমন আমি যখন হচ্ছে গিয়ে একটা বিল্ডিং বানাবো, কত মিটার লম্বা, তো কত সেন্টিমিটার লম্বা বিল্ডিং, মানে ইটস মানে বুঝতে পারছেন, মানে অ্যাবসার্ড, বাট কত মিটার লম্বা বিল্ডিং, নাও দ্যাটস সামথিং উই ক্যান ডু উইথ, রাইট? তারপর আবার কিলোমিটারেও কিন্তু বলবো না আমরা, মিটারেই বলবো যে একটা মিটার বিল্ডিং এত মিটার লম্বা। খেয়াল করে দেখবেন মিটার এভাবেই মাপা হয় কিন্তু। তারপর বিল্ডিং বানাইতে কয় কেজি রড লাগবে, কয় কেজি ইট লাগবে, কয় কেজি বালি লাগবে, এরকম আমরা ইঞ্জিনিয়ারিং কেসেসে কিলোগ্রাম ইউজ করি, রাইট? সো এম কেস হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এই সিস্টেমটা এম কেস সিস্টেম, ঠিক আছে? এন্ড ইটস আ রিলেটিভলি লার্জার স্কেল। আমি রিলেটিভলি কথাটা ইউজ করলাম এই জন্য বিকজ সে সিজিএস এর রিলেটিভলি লার্জার স্কেল, খুদাই লার্জার স্কেল না, বুঝছেন না? এন্ড এই দুইজনেরই একটা কমন ট্রেট হচ্ছে এরা ডেসিমাল সিস্টেম। দুইটাই কি ডেসিমাল বেসড সিস্টেম, মানে ওই যে পাওয়ার 10, আসলে ডেসিমাল বেসড বলে না, ডেসিমাল সিস্টেমই বলে। এবং এদের আরেকটা নাম আছে, এই নামটা মনে হয় শুনছেন বা শুনেন নাই, এদেরকে বলে মেট্রিক সিস্টেম।
ঠিক আছে, এটাকে কি বলে? মেট্রিক সিস্টেম। এটা মেট্রিক সিস্টেম এই কারণে বিকজ এটা আসলে ওই যে মানে এটার লেন্থ যে মিটার, মিটার থেকে মেট্রিকটা আসছে। মিটার মানে নামটা হচ্ছে কি, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে আসা। গ্রিক ওয়ার্ডটা হচ্ছে মেট্রন। মেট্রন মানে টু মেজার, এটা একটা গ্রিক ওয়ার্ড মেট্রন। সো মেজার করা সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওইটাই হচ্ছে মেট্রিক সিস্টেম। এবং এই সিস্টেমটা মোটামুটি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছিল। মানে সবকিছু দেখবেন এই যে 1960s-এ এসআই ইউনিট যে দিছে, এটা ফ্রান্সের স্যাভ্রেতে হয়েছে না? একটা বই দেখবেন কোথাও কোথাও লেখা আছে ফ্রান্সের স্যাভ্রেতে এই মিটিংটা হয়েছে। এই তারপর ইউনিট মানে ইন্টারন্যাশনাল সিস্টেমস এর যে আমার ইয়েটা আছে, যে মিউজিয়ামটা আছে ওটাও ফ্রান্সে। এই সবকিছু ফ্রান্সে বিকজ এই সবকিছুই ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশনটা বেসিক্যালি ছিল আগে তো রাজা বাদশাদের সিস্টেম ছিল, মানে ওই যে রাজতন্ত্র যেটাকে বলে রয়্যাল ইম্পেরিয়াল সিস্টেম ছিল। ইম্পেরিয়াল সিস্টেমের এগেইনস্টে যারা হচ্ছে ওয়ার্কার, যারা হচ্ছে কি এই যে মিডল ক্লাস পিপল, তারা রিভোল্ট করে ফ্রেঞ্চ রেভলিউশন আসছে। সো ফ্রেঞ্চরা এই গ্রিক ওয়ার্ড গুলোকে অনেক বেশি পপুলারাইজ করছে, বুঝছেন? ওই জায়গা থেকে মেট্রিক সিস্টেমটা আসছে। এনিওয়েজ, 3 নাম্বার যে সিস্টেম সেটা হচ্ছে দুনিয়ার সব থেকে, আচ্ছা থাক বললাম না, ফালতু সিস্টেম বলতে চাইছিলাম বাট বললাম না। এটা না হচ্ছে এফপিএস সিস্টেম। এএফপি সিস্টেমে কোনো মাথা ব্যথা মানে আগা মাথা নাই। এটার নাম হচ্ছে ওই যে ফুট পাউন্ড সেকেন্ড। এইটাকে আরেক নামে ডাকা হয় ইম্পেরিয়াল সিস্টেম। এই ইম্পেরিয়াল সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি এম্পেরররা যেই সিস্টেমে মাপতো। রাজা বাচ্চা ছিল তো, এই জন্য মনে করেন মানে ওই একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই, দিলাম বেশি বা পাইলাম কম সমস্যা নাই। ঠিক আছে, ওরা হচ্ছে যে ফুট ইঞ্চি এইসবে মাপতো। ইনফ্যাক্ট এখনো দেখবেন যদি সুইস বেকারিতে যান, কেক কিনতে যান, ওরা পাউন্ডে কেক বিক্রি করে। মিস্টার বেকার বা কুপার্স কেজিতে কেক বিক্রি করে, কিন্তু ওরা 1 কেজি বিক্রি করে না, 700 গ্রাম, 1.2 কেজি, 1.8 কেজি, দেখছেন? এরকম কেজি বিক্রি করে। বিকজ বেসিক্যালি এইসব বেকারির যে কেকের মোল্ড আছে না, ওই মোল্ড গুলা সব পাউন্ডের হিসাবে, ওরা পাউন্ড থেকে কিলোগ্রামে কনভার্ট করে এখন বেচে। কারণ মানুষজন এটা পাউন্ড বলে আর বুঝে না, আমরা তো সবাই কিলোগ্রাম মেট্রিক সিস্টেমে কাজ করি। এনিওয়েজ, সো এফপিএস সিস্টেম এটা হচ্ছে সব থেকে ফালতু সিস্টেম। এনিওয়েজ, এই ইম্পেরিয়াল, এটাকে ইম্পেরিয়াল সিস্টেম আমরা বলি। এবং এইটা এখনো কিছু কিছু কান্ট্রিতে ইউজ হয়, যেমন ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওরা এখনো মেট্রিক সিস্টেম ইউজ করে না, কারণ ওরা ঘাওড়া, এটা তো জানেন। দুনিয়ার সবার থেকে ওদের আলাদা হইতে হবে। ইংরেজি বানান পর্যন্ত চেঞ্জ করে ফেলছে অনেক কিছু। আমেরিকান বানান আছে, ব্রিটিশ বানান আছে, রাইট? এনিওয়েজ, সো ওরা এখনো এই ইম্পেরিয়াল সিস্টেম ইউজ করে, বাট বাকি মোস্ট অফ দ্য দুনিয়া মেট্রিক সিস্টেম ইউজ করে। কারণ আমরা 4 নাম্বার যে সিস্টেমের কথাটা লিখবো, 4 নাম্বারটাকে আবার সিস্টেম লিখেন না, 4 নাম্বারটা হচ্ছে দি এসআই। কারণ এসআই মানেই হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। অনেকে এটাকে এসআই সিস্টেম বলে। যদি পরীক্ষা এসআই সিস্টেম লিখেন কেটে দিবে, স্যাররা ওয়েট করে যে কে এসআই সিস্টেম লিখছে দেখার জন্য, তারপর কেটে দিবে। এসআই হচ্ছে, এসআই নিজেই সিস্টেম ইন্টারন্যাশনাল। এসআই ইজ দ্য ডেসিমাল বেস সিস্টেম, যেটাকে আসলে অ্যাডপ্টেড ফ্রম এমকেএস। এমকেএস যে সিস্টেমটা আছে সেইখান থেকে অ্যাডপ্ট করে আমরা এসআই সিস্টেমটাকে নিয়ে আসছি। ঠিক আছে, কবে আসছে? 1960s-এ। অনেক সময় এমসিকিউতে আসে। কোথায় আমরা এইটাকে ইয়ে করেছি? বইয়ে মনে দেওয়া আছে, জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার্স। 1960s-এ এরকম একটা জেনারেল কনফারেন্স হয়েছিল। সেইখানে মানে সবাই মিলে এমকেএস যে সিস্টেমটা আছে সেটাকে অ্যাডপ্ট করে আমাদের যে এসআই সিস্টেমটা আছে সেই এসআই সিস্টেমের রূপ দিয়েছে। এসআই সিস্টেমে টোটাল 9টা কোয়ান্টিটিকে ডিফাইন করা হয়েছে। 9টার মধ্যে
7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর 2টা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। মানে সাপ্লিমেন্টারি হিসেব বলতে বোঝানো হয়েছে, আমরা তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তো জানি, তাই না? ওই 7 জনকে ডিফাইন করছে, তার পাশাপাশি আরো অ্যাডেড 2টা কোয়ান্টিটিকে ডিফাইন করছে, এই জন্য এটাকে এসকিউ বলছে, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলছে। এই সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি হচ্ছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। আপনারা প্লেন অ্যাঙ্গেল পড়ছেন, রেডিয়ান পড়ছেন না? রেডিয়ান মানে যে একটা প্লেন অ্যাঙ্গেল মানে কি, একটা 2D প্লেনে বা খাতার মধ্যে অ্যাঙ্গেল আঁকলে যে অ্যাঙ্গেলটা না, ওটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল। রেডিয়ান বলেন বা ডিগ্রি বলেন, মানে আপনারা তো জানেন ডিগ্রি না, রেডিয়ান হচ্ছে এসআই ইউনিট, রাইট? সো প্লেন অ্যাঙ্গেল, আপনারা দেখেন আমরা তো 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি বলছিলাম ফান্ডামেন্টাল, ওই 7টার মধ্যে অ্যাঙ্গেল কোথাও ছিল? ছিল না। দিস ইজ ওয়াই অ্যাঙ্গেলকে ওরা ডিফাইন করছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বলতে আমরা বুঝি যেটা 3D অ্যাঙ্গেল। 3D অ্যাঙ্গেলটাকে একটু ভিজুয়ালাইজ করা না ডিফিকাল্ট না। আপনারা কি কোণ চিনেন না? কোণ, কোণের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো থাকে, ওই অ্যাঙ্গেলটাকে একটা 3D অ্যাঙ্গেল না? ইমাজিন করতে পারতেছেন না? এই পাশে 3 ডিমেনশনাল অ্যাঙ্গেল আছে, ওইটাকে আমরা বলি হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা 3D অ্যাঙ্গেল। খাতায় ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো হচ্ছে প্লেন অ্যাঙ্গেল বা 2D অ্যাঙ্গেল, আর যেগুলো কোণ সেগুলো হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা 3D অ্যাঙ্গেল। ঠিক আছে? এদেরকে ডিফাইন করা হয়েছে, কিভাবে ডিফাইন করেছে এসআই তে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কি কি করব? এতক্ষণ আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি গুলোকে ডিফাইন করেছি, নেক্সট ক্লাসে আমরা স্কোপ অফ ফিজিক্স কি দেখব, মানে ফিজিক্স কোথায় কোথায় আলোচনা হয়। তারপর আমরা দেখব একদম শুরু থেকে, লাইক অ্যারিস্টটলের টাইম থেকে এই পর্যন্ত ফিজিক্সে কে কি করতে যাচ্ছে, আমি সালগুলো লিখাই দিব যেন আপনাদের মনে থাকে, ওখান থেকে এমসিকিউ আসে। এন্ড তারপর আমরা যাব এই এসআই ইউনিটসে মিটার কি, কিলোগ্রাম কি, হাবিজাবি কি, এগুলো দেখাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এম কেস হচ্ছে মিটার, কিলোগ্রাম এন্ড সেকেন্ড।